আমাদের লাস্ট ক্লাস, যেহেতু ফাইনালের আগে লাস্ট ক্লাস, আমাদের কিছু বেসিক ইনস্ট্রাকশন দেওয়ার আছে, আর একটা টপিক আমাদের বাকি আছে যেটা আমরা কোনোভাবে টাচ করি না। আমি চাইলে আসলে রেকর্ডেড ভার্সন ক্লাস দিয়ে দিতে পারতাম, তা আমার কাছে মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট টপিক। এটা মানে আমরা যে খানেই আমরা আসলে যাই না কেন, অ্যাজ এন্টারপ্রেনার কাজ করি, আর হচ্ছে গিয়ে আমি একজন পলিসি মেকার হই, আর আমি একজন নর্মালি যে আমি আমার মতো আমরা নর্মাল একজন জব হোল্ডার হই, আমাদের একটা বিষয় নিয়ে সবসময় খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হয়, সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। তো এটা নিয়ে একটু আইডিয়া রাখতে হয়, কারণ হচ্ছে দেখা যায় আমাদের অনেক সময়ই দেশের বাইরে থেকে অনেক প্রোডাক্ট পারচেস করা দরকার হয়, আবার আমরাও অনেক সময় বিজনেস এমন করি যে দেশের বাইরে থেকে আমরা মানে এক্সপোর্ট ইম্পোর্ট এই ধরনের ট্রেডের সাথে আমরা অনেকেই জড়িত। সো যদি এই বিষয়টা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকে, আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো প্রথমে যেটা হচ্ছে গিয়ে আমি একটু গুগল ক্লাসরুমে যাচ্ছি, বিকজ রেকর্ডেড ভার্সনটা যখন দেবো আমাদের কাছে এটা আরো ক্লিয়ার থাকবে। সেটা হলো আমাদের গুগল ক্লাসরুমে আমি কিছু টাস্ক দিয়েছে আপনাদের অ্যাসাইনমেন্টের আন্ডারে। অ্যাসাইনমেন্টের আন্ডারে আমি যে টাস্কটা দিয়েছি এটা অ্যাকচুয়ালি আমাদের চ্যাপ্টার যে 9 ছিল, হুইচ ইজ অ্যাবাউট নন ট্যারিফ ট্রেড রেস্ট্রিকশনের উপরে কোটা। তো কোটার দুইটা টপিক আমরা পড়িনি, একটা হচ্ছে ডাম্পিং আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কার্টেল। খুবই ইজি, এই জন্য এটার এই ইভেন এই রেকর্ডেড ভার্সনটার নামও হচ্ছে ইজি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড ডাম্পিং। খুবই ইজিলি আপনি ডাম্পিং জিনিসটা বুঝতে পারবেন। অর্থাৎ ডোমেস্টিক মার্কেটে আমরা প্রাইসটা বেশি রাখি, বাট ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা একটা প্রোডাক্টের প্রাইস কম রেখে মার্কেটটাকে কেন রিচ করার চেষ্টা করি, এটাই মেইনলি ডাম্পিং এর কনসেপ্ট। আবার এত কঠিন ভাবে না বুঝলে জাস্ট চিন্তা করেন, একটা পানির বোতল আমরা যখন হচ্ছে কি নর্মাল দোকান থেকে কিনে খাই 10 টাকা এক বোতল আমরা পানি পাচ্ছি, বাট সেম ওয়াটার বোতলটা আপনি যদি এয়ারপোর্টে যান, ওইখানে লাউঞ্জ থেকে যখন কিনে খাবেন, সেই ওয়াটার বোতলটার দাম হয়ে যাবে 200 টাকা, অর লাইক $20। এরকম এরকম আমি দেখেছি সেম। জি ম্যাম। মালয়েশিয়া এয়ারপোর্টে যে এরকম হলো, কুয়ালালামপুর এয়ারপোর্টে মানে আমার ওই এয়ারপোর্টের ভিতরে তো ওই যে লিকুইড নিয়ে ঢুকতে দেয় না, ফেলে দেয়। তো রোজার মাস ছিল, আমি হচ্ছে গিয়ে আমার বোতলটা মানে পানি তো ফেলে দিচ্ছে ওরা লিকুইড নিয়ে চেকিং এর সময়। তো এখন আমি খুব থার্স্টি। তো তখন আমার মনে আছে এরকম $2 না $3 দিয়ে আমি হচ্ছে গিয়ে এরকম এয়ারপোর্টের ভিতর থেকে নর্মাল ওয়াটার কিনে খেয়েছে। এটাই বলছিলাম যে সেম ওয়াটারটা এটা আমি যদি বাইরে থেকে কিনতাম, সেটার দাম হয়তো ধরে নিচ্ছি ওটার দাম হয়তো ধরেন বাংলাদেশি টাকা 20 টাকা, সেই জিনিসটা আমাকে এয়ারপোর্টের ভিতর থেকে 100 টাকায় কিনে খেতে হচ্ছে। তো বাংলাদেশ, এটা সব জায়গায় এই জিনিসগুলোকে যে প্রাইস ডিসক্রিমিনেশন বা ডাম্প, মানে প্রাইসটাকে ডাম্প করে মার্কেটটাকে ধরা, আবার কোনো জায়গায় ইচ্ছাকৃত ভাবে প্রাইসটাকে ইনক্রিজ করে মার্কেটটাকে ধরা, এই সিচুয়েশন গুলোকে আমরা ডাম্পিং বলছি। তো এটা আসলে ডাম্পিংটা কি এন্ড হাউ ইট ওয়ার্কস, অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা ডিটেল আলোচনা আছে, 33 মিনিটস একটা ভিডিও। তো দেখা যাবে যে এর মধ্যে তো আননেসেসারি অনেক কথাই হয়। সো এটা মেইনলি আলোচনাটা আমি দেখেছি এটা, তো 25 মিনিটস এর মতো আছে, মানে মেইনলি শোনার মতো জায়গা। তো সেই জায়গাটা শুনবেন, দেখবেন যে আইডিয়া হবে। তো আমি একদম শর্টকাটে বললাম যে হোয়াট ইজ ডাম্পিং। সেকেন্ড, এখানে কিন্তু আপনাকে একটা টাস্ক দিয়েছে, এবং এই টাস্কের এই অ্যাসাইনমেন্টে যে দুইটা টাস্ক আমি দিয়ে রেখেছি, এটার বেসিসে আপনাদের 10 মার্কস এর যে মার্কসটা আছে, আহ, যেটা আমরা বলি হচ্ছে কি গ্রুপ অ্যাসাইনমেন্ট বা টাস্ক, এরকম এটার বেসিসে আমরা এই মার্কস দিই। অর্থাৎ ক্লাসে আমরা অনেক সময় অ্যাক্টিভিটিস দিই, ক্লাস পারফরমেন্স, ক্লাস ইভ্যালুয়েশন, এই যে এরকম নামগুলো দিয়ে দিয়ে আমরা কিন্তু ক্লাসে বিভিন্ন অ্যাক্টিভিটিস দিই, ফেস টু ফেস ক্লাসে হলে। অনলাইন ক্লাসে হলে আমি যেটা হয় যে আপনার কিছু ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস গুলো, অর্থাৎ স্টুডেন্টদেরকে ক্লাসে এঙ্গেজ করি, তাদেরকে কিছু অ্যাক্টিভিটিস দেই, সেখান থেকে হচ্ছে গিয়ে তাদেরকে মার্কসটা দিই। তো আপনাদের তো যেহেতু এটা আমি করি নাই, তো এই জন্য এই অ্যাসাইনমেন্ট আকারে দিয়েছে, অর্থাৎ এই রেকর্ডেড ভার্সনটা শুনবেন এবং শোনার পরে হচ্ছে গিয়ে আপনি আপনার নিজের থেকে রিয়েল লাইফ থেকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিবেন অ্যাবাউট দ্য ডাম্পিং। এটা কিন্তু সাবমিট করতেই হবে, এবং আমি এক্সপেক্ট করছি এটা বিফোর ফাইনাল এক্সাম আপনি সাবমিট করে ফেলবেন। আদারওয়াইজ যেটা হবে, আমি কিন্তু মার্কস ইনপুট দিয়ে দিব, পরে দিলে দেখা যাবে যে মার্কসটা পাচ্ছেন না আপনি, এরকম একটা ঝামেলা হতে পারে। সেকেন্ড যেটা জিনিস, ইন্টারন্যাশনাল কার্টেল, এটা নিয়ে আজকে একটু কথা বলবো, কথা বলে আমি আসলে এক্সচেঞ্জ রেটে যাব। তো এটারও কিন্তু দেখবেন যে আমি একটা রেকর্ডেড ভার্সন দিয়েছি, একই জিনিস, এটাও 20 মিনিটস এর মতো কথা, বাকিটা সময় আসলে আদার্স কিছু এক্সাম্পল দিয়েছি। ইন্টারন্যাশনাল কার্টেল হচ্ছে গিয়ে তো আমরা একটু চলে যাই, আমরা এটা আসলে পড়ছি চ্যাপ্টার 9-এই এখনো আছি এটার জন্য। চ্যাপ্টার 9-এ আমি একটু, আচ্ছা এটা তো আজকের চ্যাপ্টারটা ওপেন করে রেখেছিলাম। তো চ্যাপ্টার 9-এ আমরা এখনো আছি। চ্যাপ্টার 9-এর
শেষের দিকে আমরা দেখব যে ডাম্পিং এন্ড আমরা যে আচ্ছা এখান থেকে শর্টকাটে চলে যাই। সো একদম শেষের দিকে আমরা হচ্ছে গিয়ে ডাম্পিং এবং ইন্টারন্যাশনাল কার্টেল যেটা সেটা পেয়েছিলাম। তো এই যে প্রোটেকশনিজম যেটা, তো যেটা হয় যে আমরা আমাদের মধ্যে একটা কনসেপ্ট চলে আসে, আমরা হয়তো কোটার মাধ্যমে সবসময় প্রোটেক্ট করে থাকি ডোমেস্টিক মার্কেট, কিন্তু না, আরো কিছু পলিসি আছে। সেটার মধ্যে যে ভলেন্টারি এক্সপোর্ট রেস্ট্রেন্ট যেটা সেটা আছে। তো ভি ভার্স ভার্স যেটাকে বলছি, ভার্সটা নিয়ে অত কথা বলেন, যেহেতু আমি এটা আপাতত এটার ইমপ্লিমেন্টেশনটা খুব কম দেখি। সো এরপরে যেটা দেখেছিলাম সেটাই হচ্ছে গিয়ে ডাম্পিং, যেটা হচ্ছে যে আমি বলছিলাম যে সেম প্রোডাক্টের আমরা হচ্ছে গিয়ে সেম প্রোডাক্টের আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনার দেখা যাচ্ছে যে ডোমেস্টিক মার্কেটে হচ্ছে গিয়ে কম প্রাইস, বাট আমার ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা সরি ডোমেস্টিক মার্কেটে বেশি প্রাইস, বাট ইন্টারন্যাশনাল মার্কেটে কম প্রাইস আমরা ক্লেম করে হচ্ছে গিয়ে আমরা মার্কেটটাকে রিচ ধরার চেষ্টা করছি, এটাকে আমরা ডাম্পিং বলেছিলাম। ডাম্পিং তিন ধরনের হয়: পারসিস্টেন্স, প্রিডেটরি এন্ড হচ্ছে গিয়ে স্পোরাডিক। সো পারসিস্টেন্ট আমরা যে ডাম্পিংটা দেখছি এটাই হচ্ছে গিয়ে আমরা নর্মাল যেই ডাম্পিংটা আমি যেটা বললাম, যে এই ক্ষেত্রে যেটা হয় যে ডোমেস্টিক মানে যেই প্রোডাক্টটা আমি ডোমেস্টিক মার্কেটে দেখা যায় যে এই ক্ষেত্রে তারা অনেকটা মনোপলিস্টের মতো আচরণ করে, অর্থাৎ আমাদের উপরে খুব হাই প্রাইস একটা চাপিয়ে দেয়, এবং মনোপলিস্টদের মতো, মনোপলিস্ট মানে বলতে বোঝায় যে ওয়ান সেলার মার্কেট, অর্থাৎ এই মার্কেটে একজন মাত্র সেলার থাকে, এই ধরনের মার্কেটকে আমরা মনোপলি মার্কেট বলে থাকি। এবং এই মার্কেটে যেটা হয় যে একজন যেহেতু সেলার থাকে, সে তার ইচ্ছা মতো প্রোডাক্টের প্রাইস ক্লেম করে, এবং আমরা অনেকটা বাধ্য হই, আমরা বলতে আমরা যে কনজিউমার যারা, আমরা অনেকটা বাধ্য হই প্রোডাক্টটা পারচেস করার জন্য, এবং সে খুব হাই প্রাইস চার্জ করে, এবং সেই হাই প্রাইসে আমরা প্রোডাক্ট কিনে থাকি। যেমন বাংলাদেশের বেসিসে আমি যদি বলি, ধরে নিলাম প্রাণের যে এগ্রি প্রোডাক্ট গুলো আছে, দোজ আর লাইক মনোপলি মার্কেটের প্রাণের মতো, ধরেন অল্প দামে কোয়ালিটিফুল প্রোডাক্ট অন্য আর কেউ দিতে পারছে না, আমরা সেখান থেকে প্রোডাক্টটা পারচেস করছি। কিন্তু দেখা যাচ্ছে যে প্রাণের সেম প্রোডাক্টটা বাংলাদেশে যে দামে সেল করছে, ইন্ডিয়াতে কিন্তু তার থেকে কম দামে, মানে ইন্টারন্যাশনাল মার্কেটে যে সে তার থেকে কম দামে কিন্তু সেল করছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। ইন্টারন্যাশনাল মার্কেটে যে সে তার এর থেকে কম দামে সেল করছে। যেমন আমি ইয়াতে বাট ম্যাম ওগুলোর কোয়ালিটি তো ভালো থাকে, মানে কোয়ালিটিটা বেস্ট থাকে ম্যাম। আমাদের এখানে কোয়ালিটি কমায় দেয় কিন্তু দামও বাড়ায় দেয়। হ্যাঁ, আপনার কথার সাথে আমি টোটালি এগ্রি করব। আমি এটা কেন ম্যাম? আচ্ছা, এটার কথাটাও বলছি, মানে এটাই তো ডাম্পিং এর মেইন রিজনটাই এখানে। আচ্ছা, তো এখানে যে আগে একটু বুঝে নিই, তারপরে আমি রিজনটা বলবো। হ্যাঁ, তো পারসিস্টেন্সে যেটা হচ্ছে জি যে ম্যাম। আমি কন্টিনিউয়াসলি এই টেন্ডেন্সিটা আমার থাকবে যে আমি হচ্ছে গিয়ে আমার যে প্রোডাক্ট যেটা, মানে আমি যেটা বললাম যে আমার প্রোডাক্ট আমি কিন্তু হচ্ছে গিয়ে বাংলাদেশে কম দামে বেশি দামে সেল করছি, বাট আমি দেশের বাইরে এটাকে অনেক বেশি দামে, এটাকে কিন্তু হচ্ছে গিয়ে আপনার পারচেস, মানে অনেক বেশি দামে এটা হচ্ছে গিয়ে আমি তখন তাদের কাছ থেকে কিন্তু আমি এটা নিয়ে আসতেছি, মানে আমি তাদের কাছে হচ্ছে কি অনেক বেশি দামে এটা আমি সেল করে দিচ্ছি, এরকম একটা আমার মধ্যে টেন্ডেন্সি আছে। তো এটা হওয়ার রিজনটা কি? এটা হওয়ার রিজনটা হচ্ছে সবসময় আসলে একজন মানে আমাদের ধরেন আপনি একজন ভালো স্টুডেন্ট ধরে নিলাম, বেশ ভালো স্টুডেন্ট, আমাদের কি টার্গেট থাকে? প্রথমে টার্গেট থাকে রেজাল্ট ভালো করব, রেজাল্ট ভালো করার পর টার্গেট থাকে, ঠিক আছে, যখন রেজাল্ট ভালো হচ্ছে তারপর আমাদের টার্গেটটা নেই হচ্ছে গিয়ে যে ধরেন এরপরে হচ্ছে গিয়ে আরো মানে টিচারদের চোখে পড়ার একটা বিষয় থাকে, হায়ার স্টাডিজে যাওয়ার বিষয় থাকে, অনেকের মধ্যে থাকে যে আপনার হচ্ছে গিয়ে ফ্যাকাল্টি হতে চায়, অনেকে হচ্ছে ও নিজে অনেক লার্নেড এটা অনেকে বলতে চায়। তো বিষয়টা হচ্ছে, অর্থাৎ আমি যেটা বুঝাতে চাইছি, আমরা যে যে পজিশনেই থাকি না কেন আমরা কিন্তু আরো চাই, আমাদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সিটা থাকে। তো সাধারণত অন্ত্রপ্রনারদের কি হয়, যখন প্রথমে প্রোডাক্ট লঞ্চ করে, তাদের টার্গেট থাকে লোকাল মার্কেটটা ধরা, মানে লোকাল মানে একদম লোকাল এরিয়া যেটা সেটা, লোকাল এরিয়াটা যখন তারা ইয়া করতে হবে, তখন একটা পুরো আরবান মানে পুরো একটা মেট্রোপলিটন এরিয়াটা তারা টাচ করতে চায়। সাপোজ ধরে নিচ্ছি আমি একটা ব্র্যান্ড নিয়ে আগাই, যেমন ধরেন পিৎজা হাট। পিৎজা হাট ধরলাম বাংলাদেশেরই লোকাল ব্র্যান্ড পিৎজা হাট। পিৎজা হাট চিন্তা করলে যে আমি পিৎজা সেল করছি এবং আমার টার্গেট হচ্ছে গিয়ে ঢাকা। প্রথমে কিন্তু পিৎজা হাট একটাই মাত্র পিৎজা শপ ছিল, সেটা হচ্ছে গিয়ে আপনার গুলশানে। তখন তার টার্গেট ছিল গুলশানে যে লোকজন আছে তাদেরকে টার্গেট করে কিন্তু সে তার প্রোডাক্টটা নিয়ে আসছে। পরবর্তীতে সে তার টার্গেটটা ফিক্সড করলো হচ্ছে গিয়ে আপনার
তার পরবর্তীতে সে তার টার্গেটটা ফিক্সড করলো। দেখবেন যে ঢাকা শহরে কিন্তু 4-5টা আরো পিজ্জা হাটের আপনার যে ইয়াটা আছে সেটা তারা কিন্তু লঞ্চ করলো। এরপরে দেখবেন যে পিজ্জা হাটে কিন্তু টার্গেট ছিল পুরো টার্গেট এখন তারা অনেকটা যে পুরো বাংলাদেশে হচ্ছে গিয়ে ছড়িয়ে পড়ে এরকম একটা টার্গেট নিয়েও কিন্তু তারা চলছে। সো মানে এখানে আসলে যেটা বোঝাতে চাচ্ছিলাম যে পিজ্জা হাট মানে জাস্ট এটা আমি ব্র্যান্ড দিয়ে বোঝাচ্ছিলাম যে পিজ্জা হাটের মতো একটা ব্র্যান্ড তারাও কিন্তু মানে যেমন বাংলাদেশের চারপাশে ছড়া এরপরে কিন্তু দেখবেন যে পিজ্জা হাটে যদি জিজ্ঞাসা করেন বলবে যে পুরো বাংলাদেশে ছড়ানোর পর তাদের টার্গেট থাকবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায় যাওয়া, লাইক ইন্ডিয়া বা চায়না বা জাপান, মালয়েশিয়া আশেপাশে যে কান্ট্রি গুলো আছে আমাদের সেখানে তারা সেল করতে চায়, তাদের স্টোর দিতে চায়। এরকমই হচ্ছে তাদের টার্গেট। এটাই তারা চেষ্টা করছে, চিন্তা করছে। তো দেখেন এটা কিন্তু খারাপ না। তো একজন এন্টারপ্রেনারেরও কিন্তু নিজের জায়গা থেকে এরকমই টার্গেট থাকে যে এখান থেকে আরো কিভাবে বড় হওয়া যায়। তো এখান থেকে বড় হতে যাওয়ার চিন্তাটা কিন্তু খারাপ না। তো সেই জায়গা থেকেই দেখা যায় যে এন্টারপ্রেনাররা সেই জায়গা থেকেই দেখা যায় যে এন্টারপ্রেনার তারা হচ্ছে গিয়ে আম আ আপনার এইভাবে তারা লোকাল মার্কেট থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে এখন ইন্টারন্যাশনাল মার্কেটে তো অলরেডি অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে। তো সেই কোয়ালিটিফুল প্রোডাক্ট এর ভিড়ে মানুষ কেন আমার প্রোডাক্ট কিনবে? তখন একটা ইনসিকিউরিটি ক্রিয়েট হয়। ওই ইনসিকিউরিটি থেকে বাঁচার জন্য তখন আমরা কি করি যে আমরা আমাদের প্রোডাক্টের প্রাইসটা কমাই দেই। কমায় ইন্টারন্যাশনাল মার্কেটে ধরার চেষ্টা করি এবং কম দামে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে চেষ্টা করি। তাহলে কি হবে? কাস্টমারদের আমি অ্যাটেনশন পাবো। তারা দেখবে যে কম দামে একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তো তারা তখন আমার প্রোডাক্টটা কিনতে ইন্টারেস্টেড হবে এবং আমি কিন্তু মার্কেটটা পেয়ে যাবো। যেই মার্কেটটাই আমি টার্গেটেড মার্কেট আমার যেটা আমি ধরতে চাচ্ছি। সো এই কারণে ম্যাম দেখবেন আমি যে একটা চাই। হুম, ম্যাম জিনিসটা হলো কি যখন লোকাল মার্কেট যখন ম্যাম ওরা লোকাল মার্কেটটা ধরে হুম। তখন তো লোকাল মার্কেটে ওরা ভালো প্রোডাক্টটা দেয় কিন্তু আফটার সাম টাইম ওরা মানে কোয়ালিটিটা কমিয়ে দেয় যখন ইন্টারন্যাশনাল মার্কেট মানে ধরে আর কি একটা মানে প্রোডাক্টে আর মেইন কি। কথা হচ্ছে গিয়ে ও যখন দেখে যে আমি অলরেডি আমার টার্গেটেড কাস্টমার পেয়ে গেছে। প্রাণ জানে যে আমি এখন যেরকম প্রোডাক্টই দেই না কেন আমার একটা বান্ধা হুম, কাস্টমার গ্রুপ আছে। ওরা আমার প্রোডাক্ট কিনবে। টেস্টি ট্রিটে আসবেই, হুম, আমার প্লাস্টিকের প্রোডাক্ট কিনবেই, আমার এগ্রি প্রোডাক্ট কিনবে এবং আমার কোনো কম্পিটিটর নাই। হুম, এখন আমি আজকে পেস্ট্রি কিনবো। আমি হুম, পুরা ধানমন্ডি খুঁজে আমি দেখি চারপাশে শুধু টেস্টি ট্রিট, টেস্টি ট্রিট আর টেস্টি ট্রিট। মানে আমি হুম, জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি। হুম, হুম, এখন হুম। আমি খুঁজতেছি হচ্ছে এটাই তো হট কেক। রিয়েলিটি ম্যাম। আমি খুঁজতেছি হচ্ছে হট কেক। যে আমি চিন্তা করলাম হট কেক থেকে পেস্ট্রি কিন্তু হট কেকের আর পেস্ট্রি ট্রিটের দামে পেস্ট্রি ট্রিটের দামও কম বাই দা ওয়ে। হট হ্যাঁ, কেকে কিন্তু দাম বেশি। হট তারপরে থেকে বেশি। হচ্ছে দাম মানে এবং এই পুরো ধানমন্ডিতে তাদের একটা ব্রাঞ্চ। আমি খুঁজে খুঁজে ওটা খুঁজতেছি কোথায় আছে সেখান থেকে যাব কিনবো। বুঝাইতে চাচ্ছিলাম এই জায়গায় যে ও প্রথমে ওর ছিল কি যে ও একটা কম দামে একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে আমাদের অ্যাটেনশন গ্র্যাব করে ফেলছে। করার পরে একটা সময় কিন্তু আমি আজকে চিন্তা করছি রেড ভেলভেট কেক কিনবো, ফাইন পেস্ট্রি ট্রিট থেকেই কিনি, খারাপ কি? হুম, পরে দেখলাম চিন্তা করলাম যে না কিনবো না, আমি আমার কোয়ালিটি লাগবে। তো হুম, তারপরে যেটা হলো যে যখন ও মার্কেট ওই যে টার্গেটেড কাস্টমার, কারণ আমার এখন তো অপশন নাই কার এত ঠেকা পড়ছে, সাপোজ ধরেন জিগাতলা থেকে ধরেন নাইনের এইখানে আসবে, নাইনে না ওটা তো কাছেই পড়ে, ধরেন জিগাতলা থেকে একদম হচ্ছে গিয়ে এই সোভানবাগের এদিকে আসবে, ওখানে গেলে ওদের ওই যে আউটলেটটা, তো কারোর তো টাকা নেই। তো এখানে তখন যখন প্রাণ বুঝলো যে আমি তো অলরেডি মার্কেটটা ধরে ফেলছি তখন সে তার আউটলেটের সংখ্যা বাড়ালো, কোয়ালিটি খারাপ করে দিল, প্রাইস যাচ্ছে তো একটা প্রাইসিং করা শুরু করলো। ও হুম, অলরেডি টার্গেটেড কাস্টমার পেয়ে গেছে। হুম, এখন এসে ও যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যাচ্ছে, এখন ধরেন ইন্টারন্যাশনাল মার্কেট মানে কি ইন্ডিয়ার বাজার বা দুবাইয়ের বাজার, এখন দুবাইয়ের মার্কেটে আমি যখন এন্ট্রি নিচ্ছি ওখানে তো অলরেডি সাপোজ ভালো ইউরোপের ভালো প্রোডাক্ট প্রোডাক্ট গুলো আছে। আছে, অনেক ভালো প্রোডাক্ট আছে, ওখানে যদি আমি এই কোয়ালিটির প্রোডাক্ট দেই তাহলে তো আমার প্রোডাক্ট কেউ কিনবে আবার না। প্রোডাক্ট চলবেই না। তারপরে আবার যদি প্রাইসও সেরকম ধরেন, এখন সৌদি আরবিয়া সৌদি আরবিয়া ধরেন জার্মানি থেকে যেই ম্যাঙ্গো পাল্পটা আসে সেইটার যে প্রাইস সেই প্রাইস যদি আমি ওখানে ক্লেম করি তাহলে জার্মানির ম্যাঙ্গো। ওইটার যে টেস্ট ম্যাম ওইটার টেস্টের সামনে তো আমার টেস্টটা বাড়ানোর জন্য মানে খাপ খাওয়ানোর জন্য টেস্টটা বাড়াতেই হবে ম্যাম। সো তখন ওই যে আমি কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিচ্ছি উইথ লোয়ার প্রাইস দিয়ে আমি মার্কেটে মানে মেইন টার্গেট হচ্ছে আমার মার্কেটটা ধরে। এখন আসি টান কিন্তু এই জায়গায় সফল। আপনি নেপালে যান, নেপালে যান, ভুটানে যান, ইভেন ওয়েস্ট বেঙ্গলে যান, তারপর হচ্ছে মেঘালয়া, ত্রিপুরা, এদিকে গেলে দেখবেন স্ন্যাক্স মানেই প্রাণের স্ন্যাক্স খুব ভালো পাওয়া যায়।
কারণ হচ্ছে ওদের দেশে ওই যে লেইস কিনবেন বা পাস্তা যেগুলোর প্রাইস হচ্ছে গিয়ে আপনার 20 রুপিস বা 25 রুপি, সেখানে আমি প্রাণের পটেটো ক্র্যাকার্স পাচ্ছি হচ্ছে ধরেন 10 রুপি, 7 রুপিতে, 7 রুপি 8 রুপিতে পাওয়া যায়। তাহলে চিপ না? এবং ওই যে বললাম আসলেই ওটা বেশি টেস্টি। আমি নেপালে যাই না, আমি তো আমি প্রাণের প্রোডাক্ট ওরকম খাই না, এই যে বাংলাদেশে যেহেতু কোয়ালিটি ভালো না, নেপালে যে আর এরকম স্ন্যাক্স কিছু না পেয়ে বাধ্য হয়ে প্রাণের পটেটো ক্র্যাকার্স কিনছি, একদম নর্মাল টং দোকান। ওদের দেশে তো সবগুলো ওরকমই, ছোট ছোট টং দোকানের মতো। ওরকম একটা দোকান থেকে প্রাণের পটেটো ক্র্যাকার্স কিনে খেয়ে দেখি টেস্ট ভালো। মানে খেয়ে আমি একটু অবাক হলাম যে কি ব্যাপার, এটা প্রাণের প্রোডাক্ট এরকম, তো খেতে ভালো লাগতেছে। তো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, সো পারসিস্টেন্সটা যেটা হচ্ছে গিয়ে যে আমরা কন্টিনিউয়াসলি এরকম ডাম্পিং চালাইতেই থাকবো, অর্থাৎ আমাদের লোকাল মার্কেটে হচ্ছে গিয়ে কম দাম, বেশি দাম, ইন্টারন্যাশনাল মার্কেটে বেশি দাম, সেটা হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে সেটাকে আমরা বলছি পারসিস্টেন্স। প্রিডেটরিতে যেটা হবে যে আমি এটা টেম্পোরারি টাইম পিরিয়ডের জন্য আমরা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে কম প্রাইস দিব, আর লোকাল মার্কেটে তো লোকাল মার্কেট তো বেশি প্রাইস, যেহেতু ডাম্পিং এর কথা বলছি। বাট যেই আমার ইন্টারন্যাশনাল মার্কেটে আমি মার্কেটটা গ্র্যাব করে ফেলবো, তখন আমি কি করবো, প্রাইসটা রেইজ করে ফেলবো এবং আই উইল অ্যাক্ট লাইক মোনোপোলিস ইন দ্য অ্যাব্রোড মার্কেট টু। ফর এক্সাম্পল, এটার একটা এক্সাম্পল হতে পারে, আমি স্পাইস জেটের কথা বলতে পারি। স্পাইস জেট যখন বাংলাদেশে প্রথম অপারেশনে আসলো, ঢাকা কলকাতা আপনার রুটে ওরা যখন ওদের ইয়াটা দিল, স্পাইস জেট ছিল, এয়ার ইন্ডিয়া ছিল, ঢাকা দিল্লি, ঢাকা কলকাতা, তখন তাদের ইয়াটা ছিল, এয়ারফেয়ারটা আপনার বাংলাদেশ বিমান একমাত্র তখন যেত, বিমানের থেকেও কম ছিল। মানে আপনি বিমানে ঢাকা কলকাতা, আমি এটা করোনার আগের কথা বলতেছি, বিমানে আপনি ঢাকা কলকাতায় যেতে হলে আপনার 13,000 14,000 টাকা লাগবে। সেখানে স্পাইস জেট আপনি 10 সাড়ে 10 হাজার টাকাও ঢাকা কলকাতা রাউন্ড এয়ার টিকিট পাবেন, মানে যাওয়া আসা দুইটাই। তাহলে কি আমার কাছে স্পাইস জেট চিপ মনে হবে না? এগুলো করতে করতে যেটা হলো, এটা কিন্তু ওরা টেম্পোরারি পিরিয়ডের জন্য করেছে। এটা করতে করতে তখন ঢাকা কলকাতা রুটে ইউএস বাংলা যেত, নোভো যেত, আর হচ্ছে বিমান যেত। তো ডেফিনেটলি আমি দেখতেছি বিমানে 13,000, নভোতে 12,500, ইউএস বাংলাতেও ধরেন 12,500। তাহলে আমি কি করবো? আমি স্পাইস জেটে যাবো। আমি নিজেই গেছি বাই দ্য ওয়ে, এই জন্যই বলতো স্পাইস জেটেই যাবো। 10,000 10,500 টাকা দিয়ে 1,000 টাকা হলেও আমার সেভ হচ্ছে। এভাবে করতে করতে একটা সময় আমি দেখলাম নভোর ইন্টারন্যাশনালে, মানে এই কলকাতার রুটটা বন্ধ করে দিল, ইউএস বাংলা বন্ধ করে দিল, কারণ ওদের এই রুটটাতে প্রফিট হচ্ছে না। বিমানেরটা আমি জানি না, যেহেতু বিমান গভর্নমেন্টের। এরপরে যেটা হলো, এরপর আমি যখন প্রাইস চেক করতে যাই দেখি স্পাইস জেটের এয়ারফেয়ার বেড়ে গেছে। আগে 10 সাড়ে 10 ছিল, এখন সেটা 12 সাড়ে 12, অলমোস্ট ধরেন ইনস্ট্যান্ট কিনলে 13 ম্যাম, কিছুই হচ্ছে। হ্যাঁ, বিমানের ব্যাপারটা ম্যাম, বিমান এখনো লসে চলতেছে। বিমান থেকে কোনো ওই জন্য মানে ওই জন্যই বলতেছি, মানে ওটা তো গভর্নমেন্টের, ওরা তো আর এগুলা নিয়ে চিন্তা করবে না, যে আমার জি ম্যাম। লস না প্রফিট, ও একটা রুট পারমিট পেয়েছে, রুটে চলছে। বাট ইউএস বাংলা বা নোভো তো তারা তো প্রাইভেট এয়ারলাইন্স, তো তাদের টার্গেট থাকে যে আমি কিভাবে প্রফিট করব। তো প্রফিটটা যেই রুটে উঠিয়ে দেয়। হ্যাঁ, যে রুটে আমার প্রফিট হচ্ছে না সেই রুট আমি চালাবো না, ওদের হচ্ছে বিষয়টা এটা। তো এইটা হচ্ছে গিয়ে, এটাকে আমরা বলছি প্রিডেটরি। তো এরপরে কিন্তু স্পাইস জেট তার আগের রূপে বা আমি এয়ার ইন্ডিয়ার কথা বলতে, তার আগের রূপে চলে, আগের রূপ মানে হচ্ছে কি যেই প্রাইস হাইক করা সেটা কিন্তু করে সে আবার ইন্টারন্যাশনাল মার্কেটেও একটা মনোপলিস্টের মতো আচরণ করছে, কারণ আমার এখন অপশন নাই স্পাইস জেট ছাড়া যাওয়া বা এয়ার ইন্ডিয়া ছাড়া, তো আমি তখন ওটাতে যাচ্ছি। আচ্ছা, স্পোরাডিকটাকে বলছি যেটা অকেশনালি আমরা অনেক সময় সেল দেই, অর্থাৎ প্রোডাক্টের প্রাইস খুবই কম দেই অ্যাব্রোডে, দিয়ে হচ্ছে গিয়ে মানে লোক ডোমেস্টিক মার্কেটের থেকেও ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা খুব কম দেই। কম দিয়ে হচ্ছে গিয়ে আমরা ওই মার্কেটটা যদিও আমরা মার্কেটও ধরার চেষ্টা করি, প্লাস আর একটা বিষয় থাকে আনলোড করা, অর্থাৎ আমার যে সারপ্লাস যে প্রোডাকশনটা আছে সেটাকে আনলোড করাও, এটা হচ্ছে কি একটা টার্গেট। হ্যাঁ, আচ্ছা, এবং আনলোড করা এটা টার্গেট থাকে, এবং এটা করে আমি আমার প্রফিটটা যেটা সেটা তো ঠিকই মেক করছি, এবং আমাকে লোকাল মার্কেটেও কিন্তু দাম কমাইতে হচ্ছে না। সাপোজ আমরা দেখবো গুচি বা শ্যানেল বা আপনার হচ্ছে গিয়ে কোচ, দেখবেন যে এরা মাঝে মধ্যে খুব সেল দেয়। যেমন আমি এয়ার এন্ডের সেলটা দেখছিলাম, গুচির এয়ার এন্ডের সেলে, মানে এটা যদিও দেখে আমার মাথা ঘুরাই গেছে যে এত দাম দিয়ে মানুষ, মানে 4 লাখ 5 লাখ টাকা একটা হচ্ছে ব্যাগের দাম, সেই ব্যাগ গুলা সেলে হয়তো 75,000 80,000 আসতেছে।
এখন কথা হচ্ছে হ্যাঁ, বাংলাদেশে এমন মানুষ আছে যে 4-5 লাখ টাকা একটা পার্টস কেনা তাদের জন্য কোনো বিষয় না, বা 12 লাখ 13 লাখ টাকা দিয়ে রোলেক্স এর একটা ওয়াচ কেনা কোনো বিষয় না। তো গুচি কেন ইয়ার এন্ড সেল দিচ্ছে? গুচি ইয়ার এন্ড সেল দিচ্ছে কারণ গুচি যদি এখন ফ্রান্সে যেই প্রাইসে সেল করছে তার থেকে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পারেটিভলি একটু কমে সেল করে। এক কারণে এখানে মার্কেট দেবে এবং এখন মার্কেট সে ধরে ফেলছে। এখন দেখা যাচ্ছে যে গুচি একটা প্রোডাক্ট নিয়ে আসছিল, ভেবেছিল এটা খুব ভালো সেল হবে, কিন্তু হয় নাই। সব প্রোডাক্ট যে সবসময় সেল হবে এমন তো কোনো কথা নেই। সো প্রোডাক্টটা ভালো মতো সেল হয় নাই। সো প্রোডাক্টটা অনেক ওয়্যার হাউসে ওদের অনেক জমে আছে। এখন গুচির হাতে দুইটা অপশন আছে, যে ফ্রান্সে এটা খুব ভালো হচ্ছে গিয়ে ফ্রান্সে এটা হচ্ছে খুব ভালো চলে, এখানে হচ্ছে কম দামে এটা ফ্রান্সে সেল করে দেওয়া, মানে ফ্রান্সে দাম কমায় ওখানে সেল করা। অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে এই যে বলছি যে আমি হচ্ছে গিয়ে আপনার স্পোরাডিক ডাম্পিং, অর্থাৎ আমি এটা একটা হচ্ছে গিয়ে আমি টেম্পোরারি একটা সেল দিলাম, টেম্পোরারি সেল দিয়ে হচ্ছে গিয়ে মানুষকে আমার প্রোডাক্টের ব্যাপারে অ্যাট্রাক্ট করলাম এবং আমি এখানে প্রোডাক্টটা ছেড়ে দিলাম। এটা আমি আর একটা যেমন 20% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট এরকম দিয়ে ছেড়ে দেয় আর কি। হ্যাঁ, তো তখন যেটা হলো যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমার প্রোডাক্টটাও সেল হয়ে গেল। ওটা তো হাই কোয়ালিটি প্রোডাক্ট, প্রোডাক্টটাও সেল হইলো, আমার লসও হইলো না, আমার ওয়্যার হাউসও আনলোড হইলো, আবার হচ্ছে কি আমার ডোমেস্টিক মার্কেটে যেখানে আমি দাম কমাইতে চাচ্ছিলাম না সেখানে আমার দাম কমাইতে হলো না। এই সব দিক মাঝখান দিয়ে থেকে আমার লাভ। মাঝখান দিয়ে আমার যেটা হলো সেটা হচ্ছে কি আমি কিন্তু আরো কিছু মানুষের কাছে পৌঁছাই গেলাম আমার ব্র্যান্ড নিয়ে। যেমন আমি আমার কথা এবার বলি, আমি গুচি এফোর্ড করতে পারি না, বা শ্যানেলের পারফিউম আমি এফোর্ড করতে পারি না, বাট আমার নিজেই মাঝখানে ওরা এমন সেল দিয়েছে, সার্ভোস্কি ওদের সেল দেখে টু বি অনেস্ট আমার মনে হচ্ছে যে ওদের একটা যে নেক নেক পিস আমি অর্ডার করি, নেক নেক পিস না, চেইনের মতো, মানে এইসব নেক পিসের প্রাইস হচ্ছে আপনার 40K প্লাস, কিন্তু এগুলা ওই যে সেলে আপনার হচ্ছে গিয়ে 8,000 সামথিং, 8,000, 9,000, 10,000 আমি দেখেছি, মানে আনা যায়। তো ওয়েবসাইটে আমি যেটা দেখলাম, তো আমি দেখলাম, তারপরে যেটা আমার মনে হলো যে আমি কি আসলে সার্ভিসকির কোনো প্রোডাক্ট মানে পরি আসলে, ইউজই তো করি না, তা আমি জাস্ট একটা নর্মাল নেক পিস, একটা চেইন, এটা পরার জন্য 10,000 টাকা খরচ করবো, এটা চিন্তা করে আমি কমাইলাম। কিন্তু দেখেন আমার মতো একটা কাস্টমার যার কোনোদিন কেনার কথা না, তাকেও কিন্তু এই ওদের একটা টেম্পোরারি সেল দিয়ে ও কিন্তু সেই টার্গেটেড কাস্টমারকে নিয়ে আসতে পারতেছে, মানে নিজে মানে কাস্টমার সংখ্যা বাড়াতে পারছে। এবং আরো অ্যাট্রাক্ট করতে পারতেছে ম্যাম। হ্যাঁ, এবং আরো একটা বিষয় হচ্ছে, ধরেন যেই প্রোডাক্ট এটা হয়তো 2 বছর আগের ডিজাইন, এইটা হয়তো সেলই হতো না, সেই প্রোডাক্টটা সেলেবল হয়ে যাচ্ছে, প্লাস ওদের ওয়্যার হাউসে যে বললাম যেটা সেলই হতো না, জমে থাকতো, তো যেই প্রোডাক্টটা জমে ওদের যে লস হতো তার থেকে আমার কাছে 10,000 টাকা দিয়ে সেল করে দিলে ওদের জন্য এটা প্রফিটেবল, সেখানে এইভাবে কাজ করতেছে। তো দিজ অল আর ডাম্পিং। তো এই জিনিসগুলো আমরা যখন এইভাবে আমরা চাইলে আমরা প্রোটেকশনিজমের মাধ্যমে আমরা আমাদের লোকাল মার্কেটটাকে প্রোটেক্ট করতে পারি, ইন্টারন্যাশনাল মার্কেটে টার্গেট ধরতে পারি। সো আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে কি কার্টেল, ইন্টারন্যাশনাল কার্টেল। এখান থেকে প্রশ্ন করেছে হচ্ছে শর্ট নোটস এর মধ্যে, এখান থেকে জাস্ট আইডিয়া দিবেন যে হোয়াট ইজ ইন্টারন্যাশনাল কার্টেল ও ডাম্পিং, এই ধরনের বিষয়গুলো। তো ইন্টারন্যাশনাল কার্টেল হচ্ছে গিয়ে আচ্ছা ডেফিনেশনটা দেখি, বলছে যে an international cartel is an organization of suppliers of a commodity located in different nation or a group of government that agrees to restrict output and export of the commodity with the aim of maximization or increasing the total profit of the organization. খুব সুন্দর একটা কথা বলেছে, এই কারণে আমি এটা পড়ে আপনাদেরকে আগে শোনালাম যে ওরা আসলে ইন্টারন্যাশনাল কার্টেলটাকে কিভাবে ডিফাইন করেছে। ওরা বলছে যে ইন্টারন্যাশনাল কার্টেল হচ্ছে ইটস এ গ্রুপ অফ সাপ্লায়ার আর গ্রুপ অফ গভর্নমেন্ট, অর্থাৎ এমন না যে শুধু প্রডিউসারদেরই একটা গ্রুপ হবে, গভর্নমেন্টের একটা গ্রুপ হতে পারে, এবং তারা যে একই দেশে লোকেট হবে তাও না, তারা ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে লোকেট হতে পারে এবং ডিফারেন্ট গভর্নমেন্ট হতে পারে, এটাই বলছে। Then they come together and they agrees to restrict output, একটা প্রোডাক্টের আউটপুটে একটা লাগাম টেনে দেয় যে আমি এর বেশি সেল করব না, তারা ওইটাতে রেস্ট্রিক্ট করে, এবং এক্সপোর্ট অফ দ্য কমোডিটি, মানে এই কমোডিটিটাকে বাইরের বহির্বিশ্বের কাছে এমন ভাবে সেল করে, অর্থাৎ ওদের প্রোডাকশন একটা লিমিটেড প্রোডাকশন ওরা যায়, এবং দেন এটাকে এমন ভাবে সেল করে সো দ্যাট তাদের প্রফিটটা মানে হাইয়েস্ট হয়, অথবা যেটা এক্সপেকটেশন ছিল না তার থেকে বেশি প্রফিট হয়ে যায়, সেটাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল কার্টেল।
So normally আমরা যদি ডোমেস্টিক মার্কেটে দেখি, in any country domestic market, in domestic market international cartel are illegal, like United States বা ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউকে, সেখানে কিন্তু এই ইন্টারন্যাশনাল কার্টেল হচ্ছে আপনার রেস্ট্রিক্ট করা, অর্থাৎ আপনি চাইলেও কার্টেল মেক করতে পারবেন না। আমাদের দেশেও কিন্তু, আমাদের দেশে যদিও করে এইভাবেই, কিন্তু ওই যে সিন্ডিকেটের মাধ্যমে প্রোডাক্টের প্রাইস বাড়ে, কিন্তু এগুলো কিন্তু রেস্ট্রিক্ট করা। তো কিন্তু ইন্টারন্যাশনালি আমরা অনেকগুলো ইন্টারন্যাশনাল কার্টেল দেখতে পাই। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্টিল এক্সিস্ট ইন্টারন্যাশনাল কার্টেল ইজ ওপেক। OPEC, OPEC. OPEC means the Organization of the Petroleum Exporting Countries. যে কান্ট্রি গুলো তেল রপ্তানি করে, অর্থাৎ যেসব দেশে তেলের মজুদ আছে এবং তারা তেল রপ্তানি করছে, এই ধরনের কান্ট্রি গুলোকে আমরা ওপেক এর আন্ডারে নিচ্ছি। এবং এখানে বড় বড় কান্ট্রি গুলো আছে, সৌদি আরাবিয়া থেকে শুরু করে ভেনেজুয়েলা, এরকম বড় বড় কান্ট্রি, যে কান্ট্রি গুলো হচ্ছে গিয়ে এই কান্ট্রি গুলো হচ্ছে গিয়ে আমরা ইকোনমিক্যালি স্ট্রং। হ্যাঁ, এবং তার না 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 সবগুলো যে ওপেক এর আন্ডারে যে যতগুলো কান্ট্রি আছে সবাই যে ইকোনমিক্যালি স্ট্রং তা না। এগুলো হচ্ছে কিছু মানে, কিন্তু ওপেকে থাকার কারণে যে বললাম, তাদের প্রফিট যে ম্যাক্সিমাইজ হয়েছে, অথবা যে প্রফিট তারা এক্সপেক্ট করে নাই তার থেকে বেশি প্রফিট তারা পাচ্ছে, মানে এরকম ম্যাম তাদের সিচুয়েশন। ওয়েলথ ম্যাক্সিমাইজ হচ্ছে। হুম, অর্থাৎ তারা হয়তো এটা এক্সপেকটেশনই ছিল না যে তাদের প্রফিট এই লেভেলে আসবে, বাট তারা সেই লেভেলে একটা প্রফিট মেক করে নিতে পারছে। এইটা হচ্ছে গিয়ে আপনি বলতে পারেন যে ওপেকে থাকার কারণে বেনিফিটসটা কোথায় আছে, যে কেন ভেনেজুয়েলাকে বেশ পুয়ার কান্ট্রি হিসেবেই ট্রিট করা হয়, তো ভেনেজুয়েলার মতো কান্ট্রি কেন ওপেক এর মধ্যে আছে, এইটার যদি প্রশ্ন করেন এটার উত্তরটা অনেকটা এরকম যে আপনার ওপেকে থাকার কারণে তাদের হচ্ছে গিয়ে আপনার, তারা খুব মানে ওই যে বললাম যে ওয়েল অফ তারা আছে, মানে তাদের প্রফিটে যেটা হওয়ার কথা ছিল একটু বেশি। তো ওপেক কি করছে, ওপেক এই ইন্টারন্যাশনাল কার্টেলস এর ম্যাম যদি রিয়েল টাইম সিনারিও যদি আমরা পেতে চাই, তাহলে ম্যাম এটা কি এরকম আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, কিন্তু আমি চাচ্ছি পেট্রোলিয়ামটা আমি একটু রেস্ট্রিক্ট করতে, যাতে আমার মানে সোর্সটা কমে না যায়, এরকম কিছু ম্যাম? এর থেকেও আরো ডিটেল বলতে পারি, আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, সেটা না, আমার একটা প্রোডাক্টই আমি এক্সপোর্ট করি, জি ম্যাম। কিন্তু এই প্রোডাক্টটা খুব ভ্যালুয়েবল, সবাই এটাকে, বাট যেমন আমি যেমন আমাদের কিন্তু ন্যাচারাল গ্যাস আছে, মানে ন্যাচারাল গ্যাসে যদি এরকম আমরা এটা নিয়েও একটা ওপেক, মানে আমরা একটা মানে ইন্টারন্যাশনাল কার্টেল ক্রিয়েট করতে পারি, যে যেই সকল দেশ এই ন্যাচারাল গ্যাস হচ্ছে গিয়ে এক্সপোর্ট করে। তো সেক্ষেত্রে আমার ধরেন একটাই রিসোর্স আছে, কিন্তু আমি কি করলাম, আমরা একটা গ্রুপ ক্রিয়েট করলাম, যে গ্রুপে সবাই ওই প্রোডাক্টটাই সেল করে আমরা আউটপুট একটা রেস্ট্রিকশন দিয়ে দিলাম। আমরা বললাম যে ধরেন হোল ওয়ার্ল্ডে, আমি ধরে নিচ্ছি পার ডে তেলের চাহিদা হচ্ছে কি 1000 লিটার। এখন আমি বললাম কি, আমার পক্ষে 1000 লিটার সাপ্লাই দেওয়া আমি দিতে পারবো, কিন্তু আমি দিলাম না, আমি বললাম যে আমি 500 লিটার সাপ্লাই দিতে পারবো। তাহলে 500 লিটার তো আমার লাগবে, কারণ এটা একটা বেসিক নিড, মানে এটা আমার লাগবে, এতটুকু হচ্ছে আমার মিনিমাম চাহিদা। তখন কি হবে, বাকি অংশটুকু পারচেস করার জন্য আমি বেশি দাম দিয়ে কেনার কথা চিন্তা করব না? সরি ম্যাম, বুঝি নাই, এটা বুঝি নাই। বাকি অংশটুকু, অর্থাৎ বাকি 500 লিটার কেনার জন্য আমি তখন বেশি দাম দিয়ে হলেও কিনবো না? হ্যাঁ। এখন আমার ধরেন চাল লাগবে 10 কেজি, বাজারে আছে 5 কেজি চাল, হুম। তাহলে বাকি 5 কেজি অ্যারেঞ্জ করার জন্য যদি দরকার হয় আমার সেভিংস থেকে টাকা স্পেন্ড করতে হয়, তাও আমরা সেটা করবো না, কারণ আমাকে চাল খেতেই হবে। হুম। চাল ছাড়া আমি মানে Definitely। না খেয়ে আমি কিভাবে থাকবো? জি ম্যাম। ঠিক একইভাবে আমার তো এনার্জি ইউজ করতেই হবে, মানে এই যে দেখেন এনার্জি ইউজটা কিভাবে করছে, আমি ল্যাপটপ দিয়ে ক্লাস নিচ্ছি, আমার ল্যাপটপটা কি কারেন্টে চলছে, এই ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে আপনার অয়েল থেকে, এই পেট্রোলিয়াম থেকে, তাপ বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে। তাহলে আমার তো আচ্ছা, এখন আপনি বলেন ম্যাডাম আমার ইলেকট্রিসিটি লাগবে, ইলেকট্রিসিটি না থাকলে আমি ক্লাস নিতে পারবো না, ক্লাস না নিতে পারলে আপনি কেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে? আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন না নিলে এইভাবে আস্তে আস্তে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চান, তখন আর আমার কোনো দরকার পড়বে না, তা আমি জবলেস হয়ে যাব। তা আমি কি যাবো, আমি জবলেস হয়ে যাই, তাহলে আমি এনিহাও চেষ্টা করব যে আমি আমার এই ইলেকট্রিসিটির সোর্সটা ওপেন রাখি। তাহলে ইলেকট্রিসিটি সোর্স ওপেন রাখতে হলে আমি বেশি দামে ইলেকট্রিসিটি কিনবো। এবার আসি, যারা ইলেকট্রিসিটি প্রডিউসার তারাও তারা বেশি দাম দিয়ে তেলটা কিনবে, তাহলে এই বেশি দামটা কার কাছে চলে যাবে? জি বলেন। আমি যে ক্লাস নিচ্ছি, একটু পরে কথা বলি, বলো যে 8টার দিকে আসতে, ঠিক আছে?
আচ্ছা সরি। তো যেটা বলছিলাম আহ সরি। তো এই যে তখন আমি কি হবে যে আমি হচ্ছে কি বেশি দাম দিয়ে তেলটা কিনবো। তো এইভাবে গভর্নমেন্টের কথা চিন্তা করেন, গভর্নমেন্ট পুরো দেশটা চালাইতেছে, তো তাদের তেল কিনতে তো হবে, তাছাড়া তারা এনার্জি কিভাবে হচ্ছে কি ক্রিয়েট করবে। তো একইভাবে তখন এনার্জি, যেহেতু আমার এই এনার্জি ক্রিয়েট করার কোনো সোর্স নাই, তাহলে হচ্ছে গিয়ে তখন আমি ওই বেশি দাম দিয়ে তেলটা কিনবো। এবার আসি যে তেলের ব্যারেল, এই যে এরকমই এই ওপেকটা নিয়ে আপনার একটা কেস স্টাডি করবেন, যে তেলের ব্যারেল 1970s এই ওপেকটা ক্রিয়েট হয়। এর আগে তেলের দাম যা ছিল 1970s এ তেলের দাম ধরেন 20-30 গুণ বেড়ে যায় ওপেকটা ফর্ম হওয়ার সাথে সাথে। তারা এমন ভাবে যা তারা মানে তারা একদম রেস্ট্রিক্ট করে দেয়, মানে একদম প্রোডাকশন একদম লিমিটেড, যে আমরা এর বেশি তেল প্রতিদিন উত্তোলনই করব না। হোল ওয়ার্ল্ডের চাহিদা এই 5টা বা 6টা বড় কান্ট্রি থেকেই যাচ্ছে। তো এই কারণে হচ্ছে গিয়ে আপনার কিন্তু এই যে এখন আমরা এত বেশি দামে তেলটা কিনছি। ঠিক একই ভাবে 2007 সালে একবার হঠাৎ করে ইন্টারন্যাশনাল এয়ার ফেয়ার বেড়ে গেছিল ইন্টারন্যাশনাল মার্কেটে, মানে পুরো তখন পুরো ওয়ার্ল্ডে এরকম হলো যে প্লেনের ভাড়া এত ছিল না, প্লেন ভাড়া বেড়ে গেল। এয়ার ফেয়ার বাড়ার রিজনটা এরকমই ছিল যে এই যে বড় বড় ধরেন এয়ারলাইন গুলো, তাই আমি হয়তো বলতে পারি যে লুফথানজা, দেন ইতিহাদ, তারা মিলে একটা হচ্ছে কি কার্টেল ক্রিয়েট করলো যে আমরা প্রাইস হাইক করে দিব। এবং মানে ওই যে বললাম, আপনি বলতে পারেন যে ম্যাডাম ইতিহাদ প্রাইস হাইক করলো, তাহলে আমি ইতিহাদে যাব না, আমি সাপোজ বিমানে যাব। এখন ইতিহাদে ধরেন মানে প্রতিদিন 90টা ফ্লাইট ধরেন ঢাকা থেকে ইতিহাদের যায়, ধরে নিলাম বিভিন্ন ইন্টারন্যাশনাল রুটে দুবাই থেকে ধরেন যায়, সেখানে বিমানে একটা মাত্র সাপোর্ট দিতে পারে, বাকি 89ই ইতিহাদ দেয়। তো বিমানে আর কত মানুষই উঠবে, বুঝতে পারছেন? তাহলে আপনি বাধ্য ইতিহাদের কাছে প্রাইভেট কিনতে। যেতে ম্যাম আমি বাধ্যই তো। ঠিক আছে, আপনি যেতে পারতেছেন না, তখন আপনি বাধ্য, তখন আপনি হাই প্রাইসে কিনবেন। এইভাবে কিন্তু করে কিন্তু এয়ার ফেয়ারটা বাড়ায় দেয় এই যে সেম জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম। যদিও কার্টেল আমি বলছি যে এটা রেস্ট্রিক্ট ইলিগাল ইন লোকাল মার্কেট, ইউএসএ তো এটা খুবই রেস্ট্রিক্ট, বাংলাদেশে এটা খুব বেশি প্র্যাকটিস হয়। এই আমি একটু আগে ক্লাস শুরুতে আহ শফিকের সাথে এটা নিয়ে কথা বলছিলাম যে কোথাও একটু যাওয়াটা দরকার, ঘুরতে টুরতে যাওয়া দরকার, এয়ার ফেয়ার এত বেশি। তো করোনার আগে ঢাকা কক্সবাজার রুটে এয়ার ফেয়ার ছিল হচ্ছে 8,000 টাকা, মানে এটা ছিল হাইয়েস্ট। মানে আপনি আগে থেকে টিকিট কাটলে 7,000, ইভেন ওই যে কার্ড দিয়ে পেমেন্ট করলে বিলো 7,000ও পসিবল ছিল, রিটার্ন মানে রাউন্ড টিকিট সহ। ঠিক আছে, উইথ রিটার্ন যেটাকে বলছি, মানে রাউন্ড ট্রিপ যেটা। তো সেই আমি এই ঢাকা কক্সবাজারের এয়ার টিকিট কাটতে যাই, তো আমি তো ফ্রিকোয়েন্ট ফ্লায়ার, আমার কিন্তু অনেকগুলো ডিসকাউন্ট আছে। তারপরে আমি কাটতে যেই 2-3 দিন আগের ঘটনা, আমি দেখি সেই এয়ার ফেয়ার হয়ে গেছে ঢাকা কক্সবাজার 13,000, 14,000, ক্ষেত্র বিশেষে অনেক সময় 18-20 হাজার টাকাও বলে ওয়াও। ঢাকা কক্সবাজারে এয়ার টিকিট সেল হয়েছে। কারণ মানুষ তো যাওয়ার জায়গা নেই, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট বন্ধ, হবে লোকাল মার্কেটেই যাব। এইটাই এয়ারলাইন গুলো সুযোগ নিয়েছে, যেহেতু তারা জানে যে মানুষ যাবেই, তাহলে বাধ্য। এখন এয়ারলাইন আমরা কয়টা আছি, 3জন আছি, 3জন মিলে ডিসাইড করলাম ঠিক আছে আমরা এয়ার ফেয়ার 8,000-এর এয়ার ফেয়ার ডাবল করে দিব, 16,000 করে দিব। এখন আমার তো অপশন নাই। আপনি বললেন ম্যাডাম বাই রোডে যাব, বাই রোডে কতজন যেতে চায়? এখন ধরেন আপনি ধরেন ঢাকা কক্সবাজার তো বাই রোড কেন, চাইলে তো ভেঙে ভেঙে ঝুলে ঝুলে বাসে ঝুলে ঝুলেও যাওয়া যায়, যায় না? কয়জন যায় এভাবে? আমরা কিন্তু ডিরেক্টলি যেতে চাই। তেমনি এমনও মানুষ থাকে যাদের কাছে ওই 12 ঘন্টা 16 ঘন্টা বাসে জার্নি করে যাওয়ার থেকে হাফ এন আওয়ারের মধ্যে প্লেনে করে কক্সবাজার চলে যাওয়া পছন্দ। তারা কি এয়ারে যাবে, তাই না? তো জি ম্যাম। এয়ার ফেয়ার বেড়ে গেছে, তো ওরা এরকম একটা কার্টেলের মতো মেক করে তারা এয়ার ফেয়ারটাকে এরকম আর্টিফিশিয়ালি বাড়াই দিচ্ছে। তো কি ম্যাম করবো? আমরা এটাকে অনেকটা সিন্ডিকেটও বলতে পারি ম্যাম। হুম, এটা লোকাল মার্কেটের জন্য সিন্ডিকেট, বাংলাদেশে এটা খুব বেশি প্র্যাকটিস আচ্ছা, হয়, যদি এটা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য এটা কার্টেলস। ইন্টারন্যাশনাল কার্টেলস। হ্যাঁ, এইভাবে করে একটা প্রোডাক্টের একটা আউটপুটটাকে ওরা লিমিটেড করে দেয়, আউটপুটটাকে লিমিটেড করে প্রাইসটাকে আর্টিফিশিয়ালি বাড়ায় দেয়। এদের প্র্যাকটিসটা অনেকটা এরকম হয়।
এই হচ্ছে বিষয়। তো এগুলো থেকে আমরা, এগুলো হচ্ছে অনেকটা রেস্ট্রিকশন বা অনেক ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে হ্যাঁ এটা দিয়ে অনেক সময় একটা দেশের ইকোনমি প্রোটেক্ট করা যায়, ইকোনমিক আপগ্রেডেশন করা যায়, এগুলো সাম পলিসিস টু ইমপ্রুভ আওয়ার লোকাল মার্কেট। সো এই জন্য এটাকে আমরা নন ট্যারিফ ট্রেড ব্যারিয়ারের প্রোটেকশনিজমের মধ্যে একটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তো এটা নিয়ে তারপরে বলবো যে আমি রেকর্ডেড ভার্সন 2টা ক্লাস আপনাদের সাথে শেয়ার করেছি, ওখানে আমরা স্টাডি করলে আরো মজার মজার বিষয়গুলো এটা সম্পর্কে জানতে পারবো, কার্টেল এন্ড ডাম্পিং এর। এরপরে আমরা আসলে যেটা চলে যাব, যেটা আজকে আমাদের ক্লাসের মেইন টপিক ছিল, সেটা হচ্ছে চ্যাপ্টার 13, ইটস অ্যাবাউট দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। এটা খুবই ইজি একটা চ্যাপ্টার, আমি বলবো যে আমরা যতগুলো চ্যাপ্টার পড়েছি এর মধ্যে এটা সবচেয়ে ইজি চ্যাপ্টার। সো ব্যালেন্স অফ পেমেন্ট এই চ্যাপ্টার থেকে আমরা শুধু এবং শুধুমাত্র এই ব্যালেন্স অফ পেমেন্ট এই টার্মটাই সম্পর্কে বুঝবো, এবং দেন হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ রেট কি এবং এটা কিভাবে ডিটারমাইন করা যায় সেটা বুঝবো। ডাবল এন্ট্রি বুক কিপিং বলে একটা ঘটনা ঘটে, সেটা বোঝার চেষ্টা করবো, দ্যাটস ইট। আর দুদর্ফা দাখিলা পদ্ধতি। হ্যাঁ বুঝিনি। ম্যাম হুম 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 দুতরফা হুম। দাখিলা পদ্ধতি যেটা, ওইটা না ম্যাম? হ্যাঁ 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 ওইটাই। সো এটা এতটুকু পড়বো, এর বাইরে আর তেমন কিছুতে যাব না। সো যেটা হচ্ছে, আচ্ছা এই এই টপিক গুলো আপনারা আর অন্য কোন কোর্সে পড়ে আসেন? এক্সচেঞ্জ রেটটা কোথায় পড়ায়, ব্যালেন্স অফ পেমেন্টটা? ব্যালেন্স অফ পেমেন্টটা ম্যাম এটা ইয়াতে অ্যাকাউন্টিং এ পড়েছিলাম, তারপর ফাইন্যান্সেও পড়েছিলাম ফাইন্যান্সে ম্যাম। পড়ায় তাই না? ফাইন্যান্সে হ্যাঁ এটার প্রচুর ইমপ্লিমেন্টেশন থাকে। জি ম্যাম। আচ্ছা, সো যেটাতে ছিলাম সেটা হচ্ছে কি, তো আমরা ওখানে যাব, আমরা অ্যাকাউন্টিং ফাইন্যান্সে যা পড়েছি সেটাই, এখানে জাস্ট বেসিক আইডিয়াটা নেওয়া যে এটাও আমরা যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের এটা ইমপ্লিমেন্টেশন আছে সেটা। তো হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট? ব্যালেন্স অফ পেমেন্ট আসলে আমরা ভাবি যে মনে হয়, আমি একটা সময় যেটা ভাবতাম যে এক্সপোর্ট ইজ ইকুয়াল টু ইম্পোর্ট, এরকম একটা সিচুয়েশন মনে হয় ব্যালেন্স অফ পেমেন্ট বলে না। ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকচুয়ালি ইটস এ সামারি স্টেটমেন্ট, অর্থাৎ একটা দেশের এক্সপোর্ট ইম্পোর্টের যা এক্সপোর্ট হচ্ছে বা যা ইম্পোর্ট হচ্ছে, একজন অর্থাৎ একটা কান্ট্রির রেসিডেন্ট যারা, তারা যা এক্সপোর্ট করবে অর্থাৎ দেশের বাইরে যা প্রোডাক্ট সেল করবে, অথবা তারা ইম্পোর্ট অর্থাৎ দেশের বাইরে থেকে যে প্রোডাক্টটা পারচেস করে নিয়ে আসবে, এটাকে একটা ধরে নেই আমরা একটা রেকর্ডের মাধ্যমে এটাকে প্রিজার্ভ করি, সেই রেকর্ডটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ব্যালেন্স অফ পেমেন্ট। কিছুই না। এখন বলবেন এই রেকর্ড প্রিজার্ভ কে করে? গভর্নমেন্ট করে। বলবেন কেন করে? কারণ গভর্নমেন্টের অনেক পলিসিগত বিষয় থাকে, পুরো কান্ট্রিটাকে কন্ট্রোল করতে, তো গভর্নমেন্টকে এটা করতেই হবে। এখন প্রশ্ন করতে পারেন ম্যাডাম কতদিন ধরে রেকর্ডটা প্রিজার্ভ করে? সাধারণত আমাদের দেশের বেসিসে বলছি, একটা ইয়ারের বেসিসে করা হয়, যখন ওই বাজেটটা পেশ করা হয়, বাজেটটা ক্যালকুলেশনের সময় এই ব্যালেন্স অফ পেমেন্টে দেখা, তো আমাদের দেশে ইয়ারলি ক্যালকুলেশন করা হয়। কোন কোন দেশে কোয়ার্টারলি বেসিসে ক্যালকুলেশন করা হয়, ইউএসএ তে তাদের কোয়ার্টারলি বেসিসে ক্যালকুলেশন হয়। তো এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, কিন্তু অল ওভার এটা হচ্ছে কি যে একটা দেশে যত এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট হচ্ছে সেটার একটা ডকুমেন্টস। এখন প্রশ্ন হলো গিয়ে ম্যাডাম একটা দেশের কত এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে? অনেক তো এক্সপোর্ট, বাংলাদেশের কথাই চিন্তা করি, তো এক্সপোর্ট ইম্পোর্টে তাহলে এত বড় একটা দেশ বাংলাদেশ, এত বড় না, এত মানুষ, তাহলে এত মানুষের একটা দেশে কিভাবে এক্সপোর্ট ইম্পোর্টের হিসাবটা রাখবে? তো এটার হিসাবটা হচ্ছে খুব সোজা, মানে আমিও একটা সময় চিন্তা করলাম যে কিভাবে সম্ভব। এখন চিন্তা করলাম যে ধরেন আমি দেশের বাইরে যেতে চাই, দেশের বাইরে যেতে চাইলে আমার কি লাগবে? আমার ডলার লাগে না? তো ডলারটা আমি হচ্ছে গিয়ে আপনার কোনো একটা ইয়া থেকে পারচেস করি, কোনো একটা কমার্শিয়াল ব্যাংক থেকে। যখনই কমার্শিয়াল ব্যাংক থেকে পারচেস করছি, এই ইনফরমেশন তো গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে যে অমুক সে একটা হচ্ছে গিয়ে ডলার পারচেস করছে। তো এরকম ডলারের হিসাবগুলো দিয়ে মেইনলি হচ্ছে গিয়ে এখানে আপনার হিসেবগুলো রাখে যে আহ ইয়াটা কোথা থেকে আসছে এইভাবে। তো এছাড়া হচ্ছে গিয়ে ধরেন যখন আমরা এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়গুলো আসে, তখন হচ্ছে সেখানে এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়গুলো যখন আসে তখন হচ্ছে আপনার আহ এখানে কিভাবে বোঝাই, ফরেন কারেন্সি লাগে, মানে ইউএস ডলার। আচ্ছা 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 আচ্ছা, আমরা ওখানে ইয়া ওপেন করতে হয়, মানে এলসি ওপেন করতে হয়, মানে আমি তো এক্সপোর্ট ইম্পোর্ট লেটার যখন অফ করবো। ক্রেডিট। হ্যাঁ হ্যাঁ বুঝিনি, বলেন। লেটার অফ ক্রেডিট হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো লাগে। তো এইখানেও যখন আমি ইনফরমেশন নিচ্ছি, তো গভর্নমেন্টের কাছে তো ইনফরমেশন আসছে যে অমুক এজেন্সি থেকে ধরেন আপনার কালেক্ট করা হচ্ছে, আপনার যেটাকে বলা হচ্ছে যে আপনার ইয়াটা যতটুকু আপনার এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে। ঠিক একইভাবে আমি যখন দেশের বাইরে থেকে আমি এখন এক্সপোর্ট করলাম, যে আমি দেশ, আমার তো ডলার আসলো, সেটা তো আমি আমার ব্যাংকেই
এবং এই ট্রানজাকশনটা তো আমার হাতে ডিরেক্টলি হচ্ছে না, কারণ চায়নাতে আমি কিছু প্রোডাক্ট এক্সপোর্ট করলাম, ওই চায়নার একটা কোনো একটা ব্যাংকের মাধ্যমে আমি ধরেন বাংলাদেশে ধরে নিলাম যে আমি ডাচ বাংলা ব্যাংক থেকে ট্রানজাকশনটা করবো, ডাচ বাংলা ব্যাংকের কাছে এটা চলে আসলো। তো ঠিক একইভাবে আবার ধরেন আমি ইম্পোর্ট করছি, আমি চায়না থেকে কিছু প্রোডাক্ট কিনে নিয়ে আসবো। তো চায়না থেকে যদি কিছু প্রোডাক্ট কিনে আনতে চাই, তখন চায়নারও কি ওকে আমার হাত থেকে হচ্ছে গিয়ে টাকাটা ডিরেক্টলি নিবে, নাকি হচ্ছে গিয়ে ওরও নিজস্ব কিছু আম, ও ধরেন কোনো একটা যেটাকে বলা যায় যে ও কোনো ওদের দেশের একটা লোকাল আপনার হচ্ছে গিয়ে আম, মানে একটা ব্যাংক, সেই ব্যাংকের মাধ্যমে আমার কাছ থেকে কিন্তু টাকাটা ও কিন্তু কালেক্ট করে নিবে, যে ঠিক আছে তুমি এই টাকাটা দিতে চাইছো, এই টাকাটা এইভাবে আমি তোমার কাছ থেকে কালেক্ট করে নিব। তো এখন এটাই বলতে চাচ্ছিলাম যে চাইলেও আসলে আমরা হচ্ছে গিয়ে চাইলেও হচ্ছে গিয়ে আমরা আপনার কিন্তু পারি না, মানে পারি না বলতে বোঝাচ্ছি যে আমরা হচ্ছে গিয়ে আপনার আহ আমাদের ইনফরমেশন গুলো সব জায়গায় আসলে এগুলা এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়ে ইনফরমেশন গুলো ডিসক্লোজ হয়ে যায়, এবং এখন ব্যাংকিং সিস্টেমটাই এমন, সেখানে মানে আমি ব্যাংকের হেল্প ছাড়া সে কাজটা করতে পারবো না, So আমার ইনফরমেশন গুলো সেখানে দেওয়ার প্রয়োজন পড়ে যায়। তো সেখানেই আসলে আমাদের যে আমি যেটাকে বলছিলাম যে আমাদের যে ইয়ার বিষয়টা, সেটা আমরা তখন এখানে ক্যালকুলেশন মানে সেখান থেকে আসলে আমার যে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা আসলে বলতে এখানে বোঝাচ্ছিলাম, সেখান থেকে আমরা তখন এই ক্যালকুলেশন গুলো করে আনি। তো এরপরে আসে ব্যালেন্স অফ পেমেন্টে, এটা আসলে মানে এই যে একটু আগে বলছিলেন মাহবুব যে উনি হচ্ছেন কি এটা অ্যাকাউন্টিং এর কোর্সে আমাদের কাজে লাগে, ফাইন্যান্সে লাগে, তো অ্যাকাউন্টিং এ আসি। তো ব্যালেন্স অফ পেমেন্ট আসলে অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালটা মেনে চলে। অ্যাকাউন্টিং এ কি হয়, অ্যাকাউন্টিং এ আমরা একটা আমি অ্যাকাউন্টিং খুবই কম বুঝি, তো আমার যতটুকু আইডিয়া আছে সেটা থেকে বলি, একটা স্প্রেডশিটের মতো আমার থাকে, যেখানে আমাদের একটা পাশে ডেবিট আর একটা পাশে ক্রেডিট থাকে। অর্থাৎ একটা পাশে আমি হচ্ছে গিয়ে আমাদের যা খরচ হচ্ছে সেটাকে আমি লিখছি, আর একটা পাশে হচ্ছে কি আমি যতটুকু আর্ন করছি সেটাকে আমি হচ্ছে লিখছি। এভাবে হচ্ছে গিয়ে আমাদের কিন্তু এভাবে হচ্ছে গিয়ে আমরা ওখানে ক্যালকুলেশন গুলো করে থাকি। তো ঠিক একইভাবে আমি যখন এই ইকোনমিক্সে বা আমি ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য ব্যালেন্স অফ পেমেন্টের ক্যালকুলেশন গুলো করতে যাব, সেখানেও হচ্ছে গিয়ে আমরা ঠিক সেম ওয়েতেই ক্যালকুলেশন গুলো কিন্তু করব। অর্থাৎ আমি এখানেও আপনার হচ্ছে গিয়ে আমার যেটা হবে যে আমরা আপনার হচ্ছে ওই এখানে আমাদের যেটা হবে যে আমরা ঠিক একইভাবে আপনার হলো আম, আম, এখানে যেটা হবে যে এখানে জাস্ট ডেবিটের জায়গায় আমরা হচ্ছে আমাদের যে ইম্পোর্ট যেটা সেটা বসাবো, আর ক্রেডিটের জায়গায় আমাদের যেটা এক্সপোর্ট সেটার অংশগুলো বসাবো। এবং ক্রেডিটকে আমরা সাধারণত পজিটিভ হিসেবে নিচ্ছি, আর ডেবিটকে হচ্ছে গিয়ে আমরা নেগেটিভ হিসেবে নিচ্ছি। তাই ক্রেডিট মিনস হচ্ছে গিয়ে ক্যাপিটাল ইনফ্লো, অর্থাৎ মানে আমার বাহিরে থেকে ক্যাপিটালটা মানে টাকাটা বা ডলারের ইনফ্লো হচ্ছে, অর্থাৎ কোনোভাবে সেটা আমি এক্সপোর্ট অফ গুডস এন্ড সার্ভিসেস হতে পারে, আমি কোনো গিফট রিসিভ করতে পারি যেটাকে আমি ট্রান্সফার পেমেন্ট আকারে চিন্তা করতে পারি, তারপরে কোনো কারণে আমি ক্যাপিটাল মানে যেটা হয় যে ফরেন এইড পেতে পারি। তো এগুলো যাই হোক না কেন, এগুলাকে আমরা ক্রেডিট হিসেবে নিব এবং এগুলাকে আমরা পজিটিভ অর্থাৎ ক্যাপিটাল ইনফ্লো হিসেবে নেওয়া হয়। আর ডেবিট ট্রানজেকশন যেটাকে অর্থাৎ ডেবিট ফর্ম যেটাকে বলছি, সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল আউটফ্লো বলছি। সেক্ষেত্রে দেখা যাবে আমরা ইম্পোর্ট করব, অর্থাৎ হচ্ছে গিয়ে দেশের বাইরে থেকে প্রোডাক্ট কিনে আনবো, তাহলে কি হবে আমার ডলার দিয়ে কিন্তু কিনতে হবে, যেহেতু কেউ তো আমার টাকা আমার কাছ থেকে নেবে না, সে আমার কাছ থেকে ডলার নেবে, তো আমাকে ডলার কিনতে হবে। যেমন ধরেন আমি আমি কি করছি না করছি আমার হিসাব কিন্তু গভর্নমেন্টের কাছে আছে, তো আমার কাছ থেকে কিভাবে আউটফ্লো হচ্ছে, ধরেন আমি দেশের বাইরে যাচ্ছি, এখন বাইরে যাওয়ার জন্য তো ওখানে তো আমার টাকা, আমি এখন ইন্ডিয়াতে গেলেও তো ও তো আমার বাংলাদেশি টাকা আমার কাছ থেকে একসেপ্ট করবে না, ও কি করে একসেপ্ট করে, হাইয়েস্ট হয়তো রুপি, যে বাংলাদেশ থেকে কোনোভাবে রুপি নিয়ে যেতে পারি সেটা নিবে। তো রুপি নেওয়ার জন্য হলেও তো আমাকে কি করতে হবে, আমাকে ডলার দিতে হবে, তাই না? তো ধরেন আমি $500 আমার আমার অ্যাকাউন্টে টাকা আছে, সেই 40,000 ধরেন টাকা আছে, 40,000 টাকা দিয়ে $500 পারচেস করে নিলাম কোন একটা ব্যাংক থেকে। $500 হয় কি 40,000-এ? বেশি বলে ফেলছি, অনেক বেশি বলে ফেলছি। 5-40 $100 মনে হয় 8,500 টাকা, 8,500 9,000। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ধরলাম $500। হ্যাঁ এখন আমি ইন্ডিয়া যাবো। হ্যাঁ বলেন, বুঝিনি। 84 টাকা করে।
আচ্ছা, অত অত অ্যাকুরেট হিসাবও দরকার নেই। তো এটাই বললাম ইজি হিসাবের জন্য। এটা বললাম যে ধরেন আমার $500 লাগবে। এখন $500 কি আমার তাহলে এই $500 এফোর্ড করার এবিলিটি আছে, মানে আমার ব্যাংকে অ্যাকাউন্টে 40,000 টাকা আছে, তো এই 40,000 টাকা দিয়ে আমি ব্যাংক থেকে $500 নিয়ে নিলাম। তখনই ডেবিটে হচ্ছে গিয়ে এটা 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 তো সেন্ট্রালি ডাটাবেজে আসতেছে, সো ডেবিটে লেখা হবে যে -$500। ঠিক আছে, এটা আউটফ্লো হয়ে গেল, অর্থাৎ এই ডলারটা বাংলাদেশ থেকে বের হয়ে গেল। দেন ঠিক একইভাবে ধরেন ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট আমি পারচেস করে আনলাম, মানে অর্থাৎ বাংলা আমি এক্সপোর্ট করলাম, ইন্ডিয়া আমার কাছ থেকে নিল, সে কারণে আমি হয়তো আর্ন করলাম $1,000, তখন সেটা পজিটিভ $1,000, মানে অর্থাৎ ক্রেডিট আকারে অ্যাড হবে। এইভাবে করে এই হিসেবগুলো হচ্ছে গভর্নমেন্ট মেইনটেইন করে, এবং এখান থেকে আমরা আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের একটা ক্যালকুলেশন পেয়ে থাকি। এখন এই ক্যালকুলেশনটা পাই এবং দেখবেন যে আমাদের গভর্নমেন্ট কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে আইডিয়া দেয় যে সাপোজ দেন এই বছর রেমিটেন্স কতটুকু আসছে, কারেন্সি রিজার্ভ কেমন আছে। তো এগুলা কোথা থেকে আমাদের হয়তো মনে হতে পারে যে কিভাবে আসতেছে, যে রেমিটেন্সে যে ইনফ্লো এটা আমরা কিভাবে বুঝতেছি। ঠিক একইভাবে যে আমাদের দেশে কত ডলার আসতেছে ব্যাংকের মাধ্যমে, যে কোনো মাধ্যমে, সেটা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে হতে পারে, সেটা অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে হতে পারে, সেটা থ্রু ব্যাংক হতে পারে, যে মানি ট্রান্সফার যেটাকে বলে, সেটা সেই পার্সন আসলে। তো এইভাবে কিন্তু গভর্নমেন্ট হিসাবগুলো করে। এবং আহ আচ্ছা, না এখানে আর তেমন কিছু নাই। ঠিক গেল, এবার আসে ডাবল এন্ট্রি বুক কিপিং। একটা বাংলাটা যিনি কি বলেছিলেন? দুতরফা দাখিলা পদ্ধতি, মানে দুই দিক থেকেই দাখিলা আসবে। আচ্ছা, এটা আপনি বলেন, একটু শুনি আপনাদের কাছ থেকে, এটা কি বুঝছেন? এখানে ঘটনাটা হলো কিছু কিছু লেনদেন আছে যেগুলা মানে হিসাব সমীকরণের দুইটা সাইডকে ইয়া করে, মানে হিট করে। সো এসব যে অ্যাকাউন্টস গুলো আছে ওগুলাকে বলে দুতরফা দাখিলা পদ্ধতি অর ডাবল এন্ট্রি বুক কিপিং। ম্যাম এটাতে যা হয় সেটা হচ্ছে, সাপোজ আমি একটা জিনিস ক্রয় করেছি, মানে মানে কিনে নিয়েছি। সাপোজ আমি একটা ইয়ারবাডস কিনেছি, এখন ইয়ারবাডসটা আমার সম্পত্তি হিসেবে আসলো, আর টাকাটা যেটা চলে গেল ওইটা হলো ম্যাম নগদান হিসাব, মানে ক্রেডিট। এখন ম্যাম এখানে হিসাব সমীকরণে দুইটা দুইটা দিক মানে দুইটা দিকে এফেক্ট করে, একটা হলো সম্পদ আর একটা হলো নগদ। নগদ চলে গেছে, সম্পদ আসছে, এই জন্য এখানে মানে দুইটা হিসাবে হিট করে, তো এই জন্য হলো ম্যাম এটা। ডাবল এন্ট্রি বুক কিপিং। আচ্ছা, জি ম্যাম। তো ধরেন বাংলাদেশে যেমন ব্যালেন্স অফ পেমেন্ট মানে এরকম একটা হিস্ট্রি রেকর্ড আছে, ইন্ডিয়ারও তো আছে। আচ্ছা, আচ্ছা শফিক কিছু অ্যাড করতে চান? কোনো আইডিয়া আছে ডাবল এন্ট্রি বুক কিপিং নিয়ে? ম্যাম মনে পড়তেছে না, আমার মূলধনের ব্যাপারটা আর কি, ক্যাপিটালের ব্যাপার এটা একটা ও ইয়ে আছে। সরি ম্যাম, সরি, জিনিসটা আমি টোটালি ভুল বলছি। ডাবল এন্ট্রি বুক কিপিং হলো ম্যাম রেওয়া মিলে, হ্যাঁ মানে রেওয়া মিলে ঠিক করানোর জন্য ম্যাম অনেক এন্ট্রি আছে দুইবার হয়ে যায়। এই জন্য ম্যাম মনে করেন 500 টাকার যদি একটু দুইবার এন্ট্রি হয়ে যায় তখন 1000 হয়ে যায় ম্যাম। তখন ম্যাম 500 টাকার যেই মানে সাপোজ আর কি অবশ্যই। যে লেনদেনটা ক্লিয়ার করার জন্য ম্যাম ডাবল এন্ট্রি কয়টা হয়েছে ম্যাম ওইটার জন্য। ওটাই হিসাব করতে হয়। এবং জি। এটা সাধারণত এই যে আমরা যেমন ব্যালেন্স অফ পেমেন্ট ক্যালকুলেশন করতে, এটা সবসময় ডাবল এন্ট্রি বুক কিপিং হয়। এবং এটা একটা আমার কান্ট্রিতে হবে, আর একটা যে কান্ট্রি থেকে আমরা আসলে করছি যার সাথে ট্রানজাকশন সেটাতে হবে। এটা কিভাবে হয়? সাপোজ ধরেন আমি ইউএস এর সাথে এক্সপোর্ট ইম্পোর্ট আছে, আমাদের এক্সপোর্ট আছে ইম্পোর্টও আছে। তো ইউএসএ থেকে ধরেন আমি $500 পরিমাণ প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসলাম। আমার এখানে কিন্তু এটা ডেবিট আকারে লেখা হচ্ছে, মানে আমার এখানে বুকেও এটা এন্ট্রি হচ্ছে। আবার ইউএস এর যে ব্যালেন্স অফ পেমেন্ট আছে সেখানেও কি ও পজিটিভ ক্রেডিট করে দিচ্ছে। ক্রেডিট হয়েছে, ও পজিটিভ $500 লিখে রাখবে না? অর্থাৎ এই আমার ট্রানজেকশন হয়েছে কিন্তু $500, জি ম্যাম। তাই না? $500 প্রোডাক্ট আমি পাচ্ছি, কিন্তু এই একই ইনফরমেশন বাংলাদেশের ব্যালেন্স অফ বিওপি তেও আছে, আবার ইউএস এর বিওপি তেও ইউএসএ বিপি তো আছে। আছে। এই জিনিসটাকে বলছে ডাবল এন্ট্রি বুক কিপিং। অর্থাৎ দেখা যায় আচ্ছা। যে এই যে এটাই বলছে যে each international transaction is recorded twice, once as a credit and once as a debit in equal amount। অর্থাৎ একই জিনিস দেখা যাচ্ছে একটা কান্ট্রির জন্য ডেবিট আর একটা কান্ট্রির জন্য ক্রেডিট আকারে এটাকে আমরা লিখে রাখছি। তো এইটাকে আমরা বলছি ডাবল এন্ট্রি বুক কিপিং। অর্থাৎ প্রত্যেকটা ট্রানজাকশন ইট হ্যাজ টু ফেস, একটা ডেবিট আর একটা ক্রেডিট।
সো যে কান্ট্রি এক্সপোর্ট করে আসতেছে তার কাছে এটা হচ্ছে ক্রেডিট, আর যে কান্ট্রি ইম্পোর্ট করছে তার কাছে এটা ডেবিট হয়ে যাচ্ছে। ডেবিট। এবং সেটা সেইভাবে একই জিনিস এন্ট্রি হচ্ছে। তো এই কারণে ধরেন আমি বলছি যে বাংলাদেশে সাপোজ এই যে রেমিটেন্স বাড়ছে, প্রচুর লোকজন টাকা পয়সা পাঠাচ্ছে, ইট মিনস আপনার কিন্তু হচ্ছে গিয়ে ওই ইকোনমিক গ্রোথ হচ্ছে, হ্যাঁ, আমার দেশে যদি বাড়ে ওই দেশে কিন্তু ঠিক তত কমছে। পরিমাণে ডেবিট হচ্ছে, অর্থাৎ তার জন্য কিন্তু এটা লস। এটাও কিন্তু ওরা এই ধরনের হিসাবগুলো কিন্তু ক্যালকুলেশন করার জন্য। এখন আমি এখানে হিসাবটা দিই। গত বছরের হিসাবে, গত বছরে আমাদের আহ আহ, আমাদের যে শ্রমিক ভাই যারা আছেন, মিডল ইস্টে যারা কাজ করছেন, ওয়ার্কার ভাইরা, তারা যে পরিমাণ রেমিটেন্স আমাদের দেশে পাঠিয়েছে তার শতকরা 30 ভাগ, শতকরা 30 ভাগ হচ্ছে গত বছরের প্রথম 6 মাসে আমাদের দেশে যে ফরেন এমপ্লয়ার ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান, তাদের স্যালারি দিতে চলে গেছে। হাই হাই। অর্থাৎ $100 যদি সেন্ড করে আমাদেরকে, $100 মধ্যে $30, তাহলে এক বছরে আমি অলমোস্ট 60% চলে যাওয়ার কথা, অর্থাৎ $60 আমার চলে গেছে হচ্ছে গিয়ে এই বিভিন্ন আমাদের দেশে যে বহুজাতিক বিভিন্ন যে ফরেন এমপ্লয়ার সংস্থাগুলো যারা আছে আছে তাদেরকে স্যালারি দেওয়ার জন্য। তাদেরকে স্যালারি দিতে। আপনি বলবেন কেন ম্যাডাম? এখন দেখেন আমাদের যারা এইখানে এটা নিয়ে অনেক কথা হয়েছিল, আমাদের দেশে যারা সাধারণত যারা ফরেনার যারা কাজ করে তারা খুব হায়ার লেভেলে কাজ করে এবং তাদের স্যালারি অনেক হিউজ। তাদের স্যালারির সমান দেখা যাবে যে মিডিল ইস্টে কাজ করছে এরকম প্রায় 100 জন ওয়ার্কারের মান্থলি স্যালারি যা সেটার সমান। সো জি হ্যাঁ। 100 জন কষ্ট করে যেই টাকাটা রেমিটেন্স আমাকে পাঠাইলো ওইটাই তো আমার ডলার বাংলাদেশে। আর রিজার্ভ, সে রিজার্ভ আমি একজনের স্যালারি দিতে শেষ মানে কথাটা আসলে এইভাবে আসছিল যে বাংলাদেশে কি এইচআর এতই খারাপ, বাংলাদেশে কি এরকম কোনো মানে মানব সম্পদকে আমরা এখনো তৈরি মানে এইচআর কে আমরা তৈরি করতে পারছি না, হিউম্যান রিসোর্স কিছু তৈরি করতে পারছি না যে যেটার কারণে আমরা এরকম স্যালারি দিয়ে তাদেরকে রাখতে পারবো, তাদেরকে দিয়ে আমরা সার্ভিসটা পাবো, কেন আমাদের এভাবে দিতে হয়? এটা ছিল এরকম। তো এই যে ডাবল এন্ট্রি বুক কিপিং এ আমরা এটা আরো খুব ভালো মতো ম্যাম তাহলে ম্যাম যদি আমাদের রেমিটেন্স আসে 100 মানে সাপোজ 100 টাকা, এখন আমাদের যদি ফরেন এমপ্লয়ীদেরকে যদি স্যালারি দিতে হয় মানে 30% করে 30% করে, তাহলে ম্যাম 100 টাকায় তো ম্যাম 30 টাকায় চলে যায় ওখানে। আর 70 কি ম্যাম 6 মাসে বাংলাদেশে ছিল মানে এরকম, 6 মাসে এরকম ছিল, 6 মাস, ওই জন্য আমি 60 বলছি। ইভেন তাহলে আরো এক বছরে এটা রিসেন্ট 60%। ডেটাটাও আপনারা দেখতে পারেন, রিসেন্ট ডেটাটা দেখলেও এরকমই অ্যালার্মিং যে প্রচুর হচ্ছে গিয়ে আমাদের দেশে এরকম ফরেন ওয়ার্কার আছে এবং তাদের স্যালারি পারপোসে আমাদের প্রচুর টাকা চলে যাচ্ছে। এটা ইস, চাইলে দেখতে পাবেন। জি আচ্ছা, ম্যাম। এখানে হচ্ছে গিয়ে আমরা ইউএস এর বিওপি টা দেখতে পাচ্ছি, ব্যালেন্স অফ পেমেন্ট কে শর্টকাটে বিওপি বলে। তো বিওপির 4টা অংশ থাকে। আচ্ছা, এখান থেকে আমি প্রশ্ন করি না, এগুলা জাস্ট আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যেটা আপনারা আগেও পড়েছেন ওটার জন্য আমরা জাস্ট দেখছি। বিওপির 4টা অংশ থাকে, কারেন্ট অ্যাকাউন্ট, তারপরে এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপরে বলি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, আর একটাকে আমরা রাখি হচ্ছে গিয়ে আদার্স। আমি প্রত্যেকটা নিয়ে একটু বলবো যে কি কি থাকবে, মানে প্রত্যেকটা কারেন্ট মানে মনে রাখতে পারে কারেন্ট, ক্যাপিটাল, ফাইন্যান্সিয়াল এন্ড আদার্স। সো কারেন্ট অ্যাকাউন্টে আমার যেটা হবে, কারেন্টটা বলতে সাধারণত যেটা বোঝায় যে যেটা রেগুলার বেসিস আমরা করে থাকি। এখানে এক্সপোর্ট অফ গুডস, এক্সপোর্টটাকে আমরা পজিটিভ হিসেবে নিচ্ছি অর্থাৎ ক্রেডিট হিসেবে নিব। এখান থেকে ম্যাথস করা যায়, আমি বলেছেন যে ম্যাথসটা করাবো না, তো জাস্ট বোঝানোর জন্য বলছি। তো কারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে আমরা যখন এক্সপোর্ট করবো, এক্সপোর্ট অফ গুডস এন্ড সার্ভিসেস এন্ড ইনকাম, সেটাকে আমরা পজিটিভ হিসেবে নিব। এক্সপোর্ট অফ গুডস এন্ড সার্ভিস তো বুঝতে পারছি, ইনকামটা হচ্ছে যে যদি আমরা বাহিরে কাজ করে থাকি সেক্ষেত্রে যে আর্নটা করছে সেটা ইনকামে অ্যাড হচ্ছে। ইম্পোর্টটাতে হচ্ছে গিয়ে একই জিনিস, আমরা বাইরে থেকে যে প্রোডাক্ট, ইম্পোর্ট অফ গুডস এন্ড সার্ভিসেস যত যেটা কিনে আনতেছে সেটা, এবং ইনকামটা হচ্ছে গিয়ে যে আমার দেশে যারা কাজ করছে ফরেনার তাদেরকে আমার স্যালারি দিতে যে টাকা চলছে সেটা নেগেটিভ অর্থাৎ ডেবিট পার্টে চলে যাচ্ছে। এরপরে আসে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টটা হচ্ছে কি মেইনলি যেটাকে আমরা বলবো হচ্ছে কি বড় ধরনের ট্রানজেকশন যেটা, সেগুলো সাধারণত ইনভেস্টমেন্টের পারপাসে গুলো, সেগুলো হচ্ছে কি ক্যাপিটাল অ্যাকাউন্টের ফিক্সড মধ্যে আসে। অ্যাসেট জি বলেন। ম্যাম, ফিক্সড অ্যাসেট যেগুলো হুম ওগুলা হুম ক্যাপিটাল হুম হুম। অ্যাকাউন্টে যোগ হবে। আরো সোজা হচ্ছে কি যে বলেন যে ফরেন, আচ্ছা যেগুলো হচ্ছে বড় ধরনের ট্রানজেকশন গুলো যেগুলো, সেগুলো হচ্ছে কি এটার মধ্যে পড়ে। এরপরে আসে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সাধারণত যে ব্যাংকিং সেক্টরে যে ইনভেস্টমেন্ট গুলো থাকে সেগুলো,
তো এখানে দেখাচ্ছে যে এফডিআই যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, এখানে সিকিউরিটিজ এর কথা বলছে, ব্যাংকের যে ক্লেম গুলো আছে, অর্থাৎ এই যে ব্যাংক টু ব্যাংকের সাথে যে আপনার হচ্ছে গিয়ে একটা কানেকশন হয়, সেখানে যে ক্লেম গুলো আছে এগুলো মিলে এখানে আছে। আর আদার্স হচ্ছে কি কিছু জায়গায় আমরা কিছু অ্যাকাউন্ট মিলাতে পারি না, কিছু এরর থাকে, এরর গুলোকে প্লাস মাইনাস করে নিই। তো এররটাকে সাধারণত আমরা মনে হয় ক্রেডিটে আনি, তাই না? এররটা প্লাস করি, কখনো মাইনাস করি না। এররটা এইভাবে করে আমরা এখানে অ্যাডজাস্ট করি। তো এরকম আমাদের এখান থেকে ম্যাথসটা সাধারণত এরকম দিতাম যে কতগুলো ইনফরমেশন দিতাম, সেখান থেকে আপনাকে বুঝতে হতো এটা ডেবিট না ক্রেডিট, দেন এরকম একটা টালি শিটের মতো সাজায় এখানে হিসাব করতে হতো যে ওই অংশটার জন্য বিওপিটার ভ্যালু কত। তো এটা আপাতত আমরা করছি না, যেহেতু ম্যাথসটা আমি করাবো না। লাস্ট হচ্ছে এক্সচেঞ্জ রেট নিয়ে কথা বলবো। এখানে হচ্ছে আলাদাভাবে এক্সচেঞ্জ রেট নিয়ে কোনো নাই, কোনো পার্ট নাই। হুম, এটা এখানে নাই, এটা আমি এমনি পড়িয়ে দিয়েছিলাম। সো এখান থেকে একটু যাই, এটা আপনারা একটু ওপেন একটু লিখে রাখেন। আমরা এক্সচেঞ্জ রেটটা বুঝবো এবং এটা হচ্ছে কি এখান থেকে আমরা নিজেরা পড়ে নিব, এটা দরকার হলে অনলাইন সোর্স হিসেবে পড়ে নিব। তো এক্সচেঞ্জ রেটে আমি যেটা আসলে বলতে চাচ্ছি, এখন ধরেন আমি কত টাকা দিলে আমি ইউএসএ থেকে $1 পাবো, এই ক্যালকুলেশনটাকে আমরা বলি সাধারণত এক্সচেঞ্জ রেট। দ্যাট মিনস দ্য how much the domestic currency can purchase the international currency. That measurement actually called the exchange rate. অর্থাৎ আমার ডোমেস্টিক যে কারেন্সি আছে সেটার এগেনস্টে আমি ইন্টারন্যাশনাল কারেন্সি কতটা পাবো, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে সেটাই আমার এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেটটা হচ্ছে গিয়ে সাধারণত আমরা ক্যালকুলেশন করার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে কি আমরা একটা মার্কেট বাস্কেট চিন্তা করে নিই। মার্কেট বাস্কেট মানে ধরেন এই যে আমরা যেমন সুপার শপে গেলে যেমন একটা বাস্কেট নিয়ে অনেক কিছু গ্রোসারি করি, সেটার প্রাইস। তো ধরেন আমরা একটা মার্কেট বাস্কেট চিন্তা করলাম, যে মার্কেট বাস্কেটে মানে কিভাবে এক্সচেঞ্জ রেটটা বের করছে সেটা ধরেন ডলারের এগেনস্টে আমি টাকার ভ্যালুটা বের করবো এটার জন্য। তো ধরেন আমি একটা মার্কেট বাস্কেট, ইমাজিনারি মার্কেট বাস্কেট নিলাম, সেখানে আমি 5 কেজি আহ চাল দিলাম, দেন 5 কিলো হচ্ছে লাইক না 1 কিলো সল্ট নিলাম, 1 কিলো অয়েল নিলাম, আর হচ্ছে গিয়ে একটা ডক্টর সার্ভিস নিলাম। এই 4টা প্রোডাক্ট নিলাম। এই 4টা প্রোডাক্ট বাংলাদেশে টাকায় যত টাকা লাগবে এবং ইউএসএ তে ডলারে যত টাকা লাগবে, এই দুটো হবে ইকুয়াল। তো দেখা গেল এই 4টা প্রোডাক্ট বাংলাদেশে টাকায় কিনতে লাগলো হচ্ছে গিয়ে $400 ধরে নিলাম, সরি 400 টাকা। আর ইউএসএ তে এটা কিনতে লাগলো হচ্ছে গিয়ে আপনার $4। তার মানে হচ্ছে গিয়ে $4 is equal to 400 টাকা। সো $1 is equal to 100 টাকা। এভাবে করে আমরা এক্সচেঞ্জ রেটটা ক্যালকুলেশন করি। এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। ইকোনমিক্সে এইভাবে বলে যে এইভাবে আমরা এক্সচেঞ্জ রেটটা ক্যালকুলেশন করতে পারি। কিন্তু এখন তো আর ধরেন প্রতিদিন কি এভাবে করা সম্ভব? যে বাংলাদেশে 5 কেজি চালের দাম কত আর ইউএসএ তে 5 কেজি চালের দাম কত, এইভাবে এক্সচেঞ্জ রেট হিসেব করবো? এভাবে সম্ভব না। তো এই জন্য আমরা যেটা করি যে আমরা কয়েকটা পলিসি মেইনটেইন করে এক্সচেঞ্জ রেটটা ডিটারমিনেন্ট করি। একটাকে আমরা বলি হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট, আর একটা বলি হচ্ছে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। ফ্লোটিংটা হচ্ছে গিয়ে এটা রেগুলার বেসিসে চেঞ্জ হয় এবং এটা ডিপেন্ড করে হচ্ছে কি আপনার ডলার এন্ড গোল্ড রিজার্ভের উপর। অর্থাৎ আপনার গোল্ড রিজার্ভ যত বেশি থাকবে আপনার কারেন্সি তত শক্তিশালী হবে, সেটার এগেনস্টে আপনি তত বেশি ফরেন কারেন্সি পাবেন, এরকম। তো ডলার রিজার্ভ গোল্ড রিজার্ভের সাথে বেসিস করে যখন এই এক্সচেঞ্জ রেটটা আমরা চেঞ্জ করি, সেটাকে আমরা বলে থাকি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। আর অনেক সময় আমরা দেখা যায় যে এক্সচেঞ্জ রেটটাকে আমরা একটা ফিক্সড টার্মের জন্য মানে সেভ করে রাখি, যে এটা যতই আমার রিজার্ভ যা খুশি তাই হোক, প্রাইস লেভেল যেভাবেই চেঞ্জ হোক না কেন, আমি এর বাহিরে যাব না। তখন সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আপনার তখন আমরা সেটাকে বলি হচ্ছে গিয়ে ফিক্সড এক্সচেঞ্জ রেট। তো নরমালি দুইটারই সুবিধা অসুবিধা বোথ আছে। তো আমরা দেখা যায় যে আমরা সাধারণত আপনার ফিক্সড এক্সচেঞ্জ রেটটা বেশি ইউজ করে থাকি, যেহেতু ফ্লোটিংটা ইউজ করলে আমাদের প্রতিদিন রিভাইজ করার দরকার হয়। সেই কারণে আমরা দেখা যায় যে আমরা হচ্ছে গিয়ে আপনার এই যে যেটাকে বলছিলাম যে উম
আমরা হচ্ছে গিয়ে আপনার ইয়াটা ইউজ করে থাকি, অর্থাৎ ফ্লোটিং যেটা আছে সেটাই বেশি ইউজ করে থাকি। সরি, ফিক্সড যেটা আছে ম্যাম সেটাই বেশি ফিক্সড, ইউজ করে থাকি। জি হ্যাঁ। ম্যাম ফিক্সডটা ইউজ করেন। ম্যাম একটা কথা ছিল ম্যাম, হুম। ম্যাম ওইটা হলো কি এই যে এক্সচেঞ্জ রেটটা যে সেট হয় ম্যাম, এটা হুম। কিসের বেসিসে হয়? গোল্ড আর গোল্ডের রিজার্ভ, গোল্ড এন্ড ডলারের রিজার্ভ। ম্যাম ডলার তো এটা নিজে একটা কারেন্সি না? ডলার হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি। ইন্টারন্যাশনাল, জি ম্যাম। ম্যাম গোল্ড আর ডকুমেন্টারি মানে কিছু জায়গা মানে জায়গার কাগজপত্র যেগুলা ম্যাম, ওগুলা স্টোর করে রাখার পর না ম্যাম এক্সচেঞ্জ রেটটা ইয়া হয়, ধার্য আহ হয়? আমি যেটুকু হ্যাঁ বলেন, আমি না তো কথাটা বুঝতে পারিনি। ডলার মানে আচ্ছা, না না না, গোল্ডের রিজার্ভটা হচ্ছে গিয়ে কি হ্যাঁ আহ আরো যদি ভালোভাবে বোঝাতে চাই, ম্যাম। আহ যে একটা কথা বলি ম্যাম, হুম, এই যে ম্যাম মানি হিস্ট যে সিরিজটা দেখলাম আমরা, ওইটাতে ম্যাম যেটা হয়, ওইটা তো ম্যাম একটা ব্যাংকের পুরা ইয়া গোল্ড নিয়ে ফেলে। গোল্ড নিয়ে ফেলে তো ম্যাম ওদের ইকোনমিক্যালি একটা ধস নামে না? হুম। সেটার কথাই ম্যাম বলতে চাচ্ছিলাম ম্যাম, মানে গোল্ড। এটা আসলে এখন এখানে অনেক বিষয় আছে। আমি এগুলা নিয়ে ভাবলাম যে আগাই, পরে হলাম যে এত ইনফরমেশন আপনারা অলরেডি জানেনও, আর এগুলা নিয়ে এত সেটা হচ্ছে কি কারেন্সি কখন হচ্ছে কি খুব স্ট্রং হয়ে যায়, কখন উইক হয়ে যায়, এগুলার ক্যালকুলেশন আছে অনেক কিছুতে। আচ্ছা 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 কিছু ক্ষেত্রে আমার কারেন্সি খুব স্ট্রং হয়ে যাবে। এখন আমি কি সবসময় চাবো আমার ডলারের এগেনস্টে টাকা যদি খুব স্ট্রং হয়ে যায়, অর্থাৎ ধরেন আমি এখন $1 পাবো হচ্ছে 5 টাকা, হুম, তাহলে ইউএস এর কাছে কি হবে? বাংলাদেশ খুব এক্সপেন্সিভ একটা কান্ট্রি মনে হবে না? তখন কেউ আমার সাথে এক্সপোর্ট obviously, করতে যাবে? না যাবে না তো। ও বলবে যে না, ও ইম্পোর্ট করতে চায়, ও আমার সাথে এক্সপোর্ট করতে যাবে না তো, কারণ ও চিন্তা করবে যে আরে ভাই, বাংলাদেশ থেকে একটা টি শার্ট কেনা আর আমার নিজের দেশে একটা টি শার্ট কেনা একই কথা, হুম, দাম তো অলমোস্ট কাছাকাছি, তাহলে আমি এত দাম দিয়ে কেন বাংলাদেশ থেকে কিনবো? কারণ আমাদের কিন্তু চিন্তাগুলো এরকম চলে আসবে। হুম, তখন কিন্তু চিন্তাগুলো এরকম চলে আসবে। তো তার থেকে আমরা সাধারণত উইক কারেন্সি হিসেবে থাকতেই পছন্দ করি। কারণ উইক কারেন্সি হিসেবে আমাদের থাকলে আমাদের যেটা সুবিধা, সেটা হচ্ছে গিয়ে আপনার উইক কারেন্সি হিসেবে থাকলে আমাদের যেটা সুবিধা সেটা হচ্ছে গিয়ে আপনার ওই যেটা হয় যে কি বলবো, মানে আমি এটার এগেনস্টে স্ট্রং যে কারেন্সি আছে ওইটার থেকে বেনিফিট পাওয়া যায়। হ্যাঁ বেনিফিট পাবো। কারণ দেখেন, আমি আমার দেশের এক্সপোর্ট কেন বাড়ছে? বিকজ ডলারের এগেনস্টে আমার টাকার ভ্যালু, এই যে বললাম যে আসলেই তো $1 দিলে পাচ্ছি 85 টাকা। 85 টাকায় ধরেন কত কিছু করা যায়, অনেক কিছুই খাওয়া দাওয়া করা যায়। এটাই বুঝাতে যাচ্ছে, অনেক কিছুই কিন্তু করা যায়। তো সেইখানে হচ্ছে গিয়ে আপনার আহ মানে আমি যদি এমন হয় যে $1 এগেনস্টে আমি এখন 85 টাকা না, আমি পাচ্ছি হচ্ছে গিয়ে আপনার এর থেকেও বেশি, তো মানে এর থেকেও কম, তখন হচ্ছে আস্তে আস্তে বাংলাদেশ কিন্তু আমার কাছে এক্সপেন্সিভ হিসেবে দেখা দিবে, অনেক বেশি এক্সপেন্সিভ মনে হবে, তখন কিন্তু বাংলাদেশে কিনতে যাবো না। তখন আমার মনে হবে যে তাহলে বাংলাদেশ বাদ দিয়ে আমি অন্য কোথাও থেকে কেনার কথা চিন্তা করি, এরকম কিন্তু চিন্তা আমার তখন মাথায় চলে আসবে। তো সেটা আমি কেন সুযোগটা দিব? এটা ছিল বিষয়। এবার বুঝাতে পারছি? জি ম্যাম। তো যেটা বলছিলাম, আপনারা হচ্ছেন গিয়ে ইয়া করবেন, সেটা হচ্ছে এটা একটু নিজেরাও একটু রিভাইজ করব, অর্থাৎ একটু পড়ে নিব। সেক্ষেত্রে যেটা সুবিধা হবে যে আপনার হচ্ছে গিয়ে মানে এই এক্সচেঞ্জ রেটটা নিয়ে একটু স্টাডি করব। আর আরেকটা যেটা, যদি আর কোনো সমস্যা মনে করি আমরা আমাদের কোনো টপিক নিয়ে, তাহলে আমার মনে হয় গুগল ক্লাসরুমে একটু পোস্ট করলে আমার জন্য ইজি হবে। সেক্ষেত্রে আমি আপনাদের প্রবলেম গুলো সলভ করে দিতে পারবো। হয়তো আমার যদি মনে হয় যে আরেকটা মেকআপ একটা এক্সট্রা ক্লাস নিতে হবে, আমি তাহলে সেটা নিব। তো সেটার জন্য আপনাদের একটু নিজেদের স্টাডি করে আসা, তাদের দুজনেরই একটাই মেজর ড্রব্যাকস, পড়েন না আগে থেকে, পরীক্ষার আগের দিন পড়েন। তা আমাদের পরীক্ষাটা কিন্তু এই বৃহস্পতিবারে, ঠিক আছে? ফাইনাল পরীক্ষা, অনলাইনে না, একদম ফেস টু ফেস এক্সাম। তো সেই জায়গায় যদি এই কাজগুলো করি তাহলে কিন্তু ভালো হবে না। তো ওটাই বলছিলাম, একটু কেয়ারফুল হইতে হবে। ম্যাম ইনশাল্লাহ করবো না ম্যাম, পড়াশোনা করবো না। এবার আসি হচ্ছে কি ফাইনাল নিয়ে কিছু কথা ছিল। অ্যাসাইনমেন্টের মার্কসটা ওই যে আমি বলছিলামই ক্লাসের শুরুতে যে আমি
অ্যাক্টিভিটিস দিয়েছে যে আপনার হচ্ছে গিয়ে একটা ডাম্পিং আর একটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল কার্টেলের উপর, ওটার বেসিস একটা মার্কস দিব। আর হচ্ছে গিয়ে সরি, আর হচ্ছে গিয়ে ওখান থেকে একটা মার্কস আসবে, মানে ওই মার্কসটা ওখান থেকে দিব। এছাড়া হচ্ছে গিয়ে আপনার প্রেজেন্টেশনে 10 মার্কস, তো প্রেজেন্টেশন ওখান থেকে পাবেন। মিড তো চলে গেল, ক্লাস টেস্ট নিয়েছি, ক্লাস টেস্ট এর জন্য একটা বড় ক্লাস টেস্ট নিয়েছি 20 মার্কসের, যেটা দুইটা ক্লাস টেস্ট হিসেবে সেখান থেকে আমি কাউন্ট করে এভারেজে মার্কসটা দিতে পারি। আর তেমন কিছু বলার নাই। অ্যাটেন্ডেন্স তো অ্যাটেন্ডেন্সের বেসিসে মার্কসটা পাবেন, এই তো। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা যদি চান আমি ওয়েডনেসডেতে একটা মেকআপ ক্লাস নিতে পারি, সেটা আজকে নিতে পারবো না, বুধবারে নিতে পারবো। ও না, ম্যাম নেওয়া জরুরি ম্যাম। তাহলে আপনারা হচ্ছেন কি আপনাদের রিকোয়ারমেন্টটা আমাকে বোঝান, মানে প্রবলেম গুলো নিয়ে আসেন, তারপরে গুগল ক্লাসরুমে এটা পোস্ট করেন। সেটার বেসিসে আমি হচ্ছে গিয়ে তাহলে দেখি বুধবার কখন ক্লাসটা নিতে পারি। ওকে ম্যাম। ঠিক ম্যাম আছে? যদি বুধবার দিন নেন তাহলে একটু হ্যাঁ। ম্যাম একটু আর্লি নিলে বেটার হবে, কারণ আপনি ক্লাসটা নেওয়ার পর আমাদের আবার পড়তে হবে তো ম্যাম, হুম। সেই জন্য ম্যাম একটু আর্লি নিলে বেটার হয় বুধবার দিন। আচ্ছা, ঠিক আছে। শফিক, ইয়েস ম্যাম। ঠিক আছে। ম্যাম আজকে কি ক্লাস শেষ? তাহলে এখন ছেড়ে দিব, আর যদি কোশ্চেন না থাকে আপাতত কোশ্চেন নেই ম্যাম, পড়ার পর কোশ্চেন বের তাহলে হবে। আপনারা পড়তে থাকেন। অথবা আমি একটু চিন্তা করতেছি, দেখি কালকে বুধবারে না আমাদের আসলে অফিস থেকে একটা জায়গায় নিয়ে যাবে, আমি দেখি আচ্ছা কালকে চেষ্টা করবো যে কালকে যদি সন্ধ্যার পরেও হয় একটা মেকআপ ক্লাস নিলাম, তাহলেই তো হয়। আমি দেখি একটু কালকে অফিসে যে কথা বলবো। ম্যাম ক্লাস শেষ হলে রেকর্ডেড। ওটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দুজন তাহলে ভালো থাকেন। ইনশাল্লাহ তো পরীক্ষার দিন তো দেখা হবেই, পরীক্ষা হলে এক্সাম হলে আসবো, এন্ড বেস্ট অফ লাক। আর আমরা চেষ্টা করবো, আমি চেষ্টা করবো যে কালকেই আসলে আপনাদের একটা একটা এক্সট্রা ক্লাস নেই, এর মধ্যে একটু নিজেরা স্টাডি করছি। জি ম্যাম। ম্যাম আপনিও ভালো থাকবেন ওকে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। Stop.